নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের এই শুভ সন্ধ্যায় সকলকে জানাই সুস্বাগতম। যখন এই প্যান্ডেমিক সিচুয়েশন শুরু হয়, তখন থেকেই আমরা আমাদের এই সমবেত প্রয়াস এই রকম ভাবে রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্রের মাধ্যমে প্রত্যেক সপ্তাহে অন্তত একদিন ওয়েবিনার আয়োজন কিংবা অন্যান্য আমাদের টেলিগ্রাম গ্রুপ বা অন্যান্য মাধ্যমের মাধ্যমে আমরা চেষ্টা করি যতটা পরিমাণ সম্ভব একে অন্যের দুঃখ লাঘব করার, একে অন্যের প্রতিবন্ধকতাকে যতটা সম্ভব কমিয়ে আনার। সেরকম একটি দিন আবার আজ আমরা আপনাদের সামনে উপস্থিত। আজ দিনটিও বিশেষ দিন দুটি কারণে। এক হলো বিশ্ব ইতিহাসের মানচিত্রে আজকে কিছু ঘটনা, যেমন 7 থেকে 17 নভেম্বর ইতিহাসে এক পট পরিবর্তনের সময়, চিন্তা চেতনায় সমাজের এক অচলায়তন ভাঙার সময়। এই দিনটি একটি বিপ্লবের সূচনা শুরু হয়েছিল। 17 নভেম্বর আমরা জানি যে নভেম্বর বিপ্লব নামে সে পরিচিত। আবার অন্য দিক থেকে আমরা অতটা গুছিয়ে ছিলাম না, অতটা আমরা ভাবনা চিন্তা করে শুরু করিনি, কিন্তু পথ চলতে চলতে আমাদের এইভাবেই আমাদেরকে যারা সাথে আছেন আমাদের, তারা আমাদের পথের এই আমাদের বোঝাকে লাঘব করে চলেছেন। আজ আমাদের দ্বিতীয় আনন্দটি কারণ হলো আমাদের সাথে একই সাথে দুজন বক্তা আমাদের সাথে উপস্থিত আছেন। যার একজনের সাথে আমরা অভিভাবক, তিনি আমাদের প্রদীপ স্যার, তাকে প্রথমে আমি ওয়েলকাম বা সুস্বাগতম জানাই। এবং দ্বিতীয় জন আজকে প্রধান বক্তা আমাদের রাজশ্রী দাশগুপ্ত মহাশয়। স্যারের পরিচয় বা তার পরিচয় দেওয়ার জন্য আমি অবশ্যই প্রদীপ বসু মহাশয়কে আহ্বান জানাবো। তার আগে প্রদীপ বসু মহাশয়ের একটি সংক্ষিপ্ত পরিচয়। স্যার আমাদের গ্রুপের অভিভাবক। সেই প্রথম দিন থেকেই আমাদের সাথে তার সান্নিধ্যে এবং তার সহচর্যে আমাদের গ্রুপ বেড়ে চলেছে। সময়ে অসময়ে যখনই চেয়েছি স্যারের সহায়তা পেয়েছি। স্যার আমাদের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছেন, তাই স্যারের আলাদাভাবে পরিচয়ের কোনো দরকার পড়ে না। কিন্তু প্রথামাফিক বা রীতিমাফিক বলতেই হয় যে স্যার দীর্ঘদিন শিক্ষকতার সাথে জড়িত। প্রথমে স্কটিশ চার্চ কলেজ, কিংবা তার পরবর্তীকালে স্যার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সাথে অধ্যাপনার সাথে যুক্ত। বর্তমানে তিনি ডিন অফ আর্টস। এছাড়াও স্যার বিভিন্ন লেখালেখি বা বিভিন্ন ওয়েবিনার আয়োজনের সাথে স্যার জড়িত। বিভিন্ন দেশ বিদেশের বিভিন্ন পত্র পত্রিকায় স্যারের লেখা আমাদেরকে সবসময় সমৃদ্ধ করে চলেছে। এইরকম একজন মানুষকে আমরা অভিভাবক পেয়ে সত্যিই কৃতজ্ঞ। আজকে স্যার আমাদের সাথে আছেন। স্যারকে আমরা অনুরোধ করেছিলাম যে আজকে ওয়েবিনারটি সঞ্চালনা করার জন্য। স্যার এক কথায় রাজি হয়েছেন, তার জন্য স্যারের কাছে আমরা সত্যিই কৃতজ্ঞ। স্যার, সময় না বাড়িয়ে আমার কথাকে দীর্ঘায়িত না করে আমি স্যারকে অনুরোধ করব, স্যার আজকের ওয়েবিনার সঞ্চালকের আসনটি আপনি গ্রহণ করুন। স্যার, ওভার টু ইউ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি। প্রথমেই বলি যে বাংলায় রাষ্ট্রবিজ্ঞান চর্চা একটি মহতী উদ্যোগ, এবং তার জন্যে এই গৌর গোপাল এবং শিবশঙ্কর বেড়া, তাদের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আর তারা বিরাট উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে বিভিন্ন বিশিষ্ট বক্তার সাহায্য নিয়ে এই অনুষ্ঠান চালিয়ে যাচ্ছেন। আমি তার অংশীদার হতে পেরে ধন্য। আর আজকে আমি বিশেষ করে আমার নিজেকে খুব সম্মানিত বোধ করছি, কারণ আজকের যিনি বক্তা আমার অতি প্রিয় স্নেহভাজন বিশিষ্ট অধ্যাপক রাজর্ষি দাশগুপ্ত। আমি তার একটি পরিচয় দেব, যদিও তার পরিচয় দেওয়াটা খুব একটা প্রয়োজন নেই। রাষ্ট্রবিজ্ঞান মহলে এবং সমাজবিজ্ঞান মহলে তাকে সকলেই চেনে জানে। তবুও আমি নিজেকে এই সৌভাগ্য থেকে কেন বঞ্চিত করি, তাই আমি বলছি। অধ্যাপক রাজর্ষি দাশগুপ্ত জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পলিটিক্যাল স্টাডিজে অধ্যাপনা করেন। তখনকার প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক হওয়ার পরে তিনি জেএনইউ বা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে এমএ এবং এমফিল করেন। এরপর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ফেলিক্স স্কলারশিপ নিয়ে পিএইচডি করেন। তার গবেষণা এবং লেখালেখির বিষয় মূলত তিনটি ধারা ধরে এগিয়েছে।
প্রথমত ভারতের বামপন্থী রাজনীতির বৌদ্ধিক ইতিহাস, দ্বিতীয়ত রাজনীতি ও সংস্কৃতির পারস্পরিক সম্পর্ক, এবং তৃতীয়ত সাম্প্রতিককালের নগরায়ন মানে আরবানাইজেশন এবং গণতান্ত্রিক রাজনীতির গতি প্রকৃতি। বলাই বাহুল্য বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় জার্নাল, সম্পাদিত বই ও পত্রপত্রিকায় তার 20টির বেশি প্রবন্ধ এবং অধ্যায় প্রকাশিত হয়েছে। তার উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে রাইমিং রেভলিউশন, মার্কসিজম অ্যান্ড কালচার ইন কলোনিয়াল বেঙ্গল, তারপর দ্য অ্যাসেটিক মোডালিটি, আ ক্রিটিক অফ কমিউনিস্ট সেলফ ফ্যাশনিং, এবং সাম্প্রতিককালে ফ্রন্টিয়ার আরবানিজম, আরবানাইজেশন বিয়ন্ড সিটিজ ইন সাউথ এশিয়া। তবে তার মাতৃভাষা বাংলাকে তিনি ভুলে যাননি। বাংলাতেও তার খুব গুরুত্বপূর্ণ অনিত্য অঞ্চল, পরিযায়ী সত্তা। সাম্প্রতিককালে প্রকাশিত বাংলায় মার্কস, তত্ত্ব ও চর্চা, এছাড়া অতিমারীর শিক্ষা, পরিযায়ী শ্রমিক ও মহানগরীর চরিত্র। এছাড়াও অধ্যাপক দাশগুপ্ত এই সময় পত্রিকা এবং দি ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় মাঝে মধ্যেই উত্তর সম্পাদকীয় লিখে থাকেন। আজকে তার বক্তব্যের বিষয় হলো অস্মিতা এবং অস্মিতার রাজনীতি ও আলথুজারের তত্ত্ব। আমরা জানি ফরাসি বিশিষ্ট মার্ক্সবাদী দার্শনিক ছিলেন আলথুজার। অনেকে তাকে বলেন কাঠামোবাদী মার্ক্সবাদী, স্ট্রাকচারালিস্ট। আবার এ নিয়ে বিতর্ক আছে। অনেকে দেখিয়েছেন যে ওই স্তালিনবাদী অর্থনীতি কেন্দ্রিক মার্ক্সবাদের বিপরীতে ওই সময় মানব কেন্দ্রিক হিউম্যানিস্ট মার্ক্সবাদের উদ্ভব ঘটেছিল এবং ফেনোমেনোলজি এবং এক্সিস্টেন্সিয়ালিজমে স্ট্রাকচারের বদলে কনসাসনেস বা সাবজেক্টের গুরুত্বটা খুব বড় করে দেখানো হচ্ছিল। এরই মাঝখানে আলথুজারের আগমন এবং তার অসাধারণ অন্তর্দৃষ্টি সম্পন্ন বিশ্লেষণ রয়েছে অনেকগুলোই। তিনি কাঠামো এবং এই চৈতন্যের অধিকারী যে বিষয় বা সাবজেক্ট, তাদের মধ্যেকার দ্বান্দ্বিক সম্পর্কের ওপরেই আলোকপাত করেছেন। আর অস্মিতা বলতে রাজর্ষি বুঝিয়েছেন আইডেন্টিটি, ইংরেজিতে আমরা যাকে আইডেন্টিটি বলি। তো আমার মনে পড়ে যাচ্ছে যে আলথুজারের সেই অসাধারণ রচনাখানি আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস, যেখানে আইডিওলজি নিয়ে তিনি বিশ্লেষণ করছেন কিভাবে ব্যক্তি ইন্ডিভিজুয়াল থেকে ইন্টারপেলেশনের মাধ্যমে একসময় সাবজেক্ট ক্রমাগত প্রতি মুহূর্তে সাবজেক্ট নির্মিত হচ্ছে, গঠিত হচ্ছে বিষয়ই। তো এই প্রসঙ্গেই আইডেন্টিটি বা আত্মপরিচিতি বা অস্মিতা, তার রাজনীতিকে কিভাবে দেখা উচিত সে বিষয়ে আমরা জানব, শিখব অধ্যাপক রাজর্ষি দাশগুপ্তের কাছে। অতএব আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না, কারণ সবাই অপেক্ষা করে আছেন, আমিও তার মধ্যে একজন, রাজর্ষির বক্তব্য শোনার জন্যে। রাজর্ষি, তুমি শুরু করে দাও। অনেক ধন্যবাদ প্রদীপ দা। শোনা যাচ্ছে কথা? শোনা যাচ্ছে কি আমার কথা? একটু লো ভলিউমে আসছে, একটু জোরে। এখন কি? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে? আর একটু জোর হলো। হ্যাঁ, আচ্ছা, যদি এখনো ভলিউম কম থাকে তাহলে আমাকে বলবেন আর কি, আমি তাহলে মাইক্রোফোনটা চেঞ্জ করব। হ্যাঁ, ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, অনেক ধন্যবাদ প্রদীপ দা। আপনার
কাইন্ড ইন্ট্রোডাকশন, পরিচিতি দেওয়ার জন্য, এবং সাধারণ কাজকর্মের পরিসরকে আপনি যেভাবে রাখলেন সেটার জন্য আন্তরিক ধন্যবাদ। এবং আরেকটা জিনিসের জন্য ধন্যবাদ, সেটা হচ্ছে যে আমার আজকের যেটা বক্তব্য সেটা আপনি ইতিমধ্যে আমি মনে করি খুব সংক্ষিপ্তভাবে বলে দিয়েছেন, ফলে সেজন্য আপনি ধন্যবাদ হবো। এবং একই সঙ্গে আর কি আমি একটু ক্ষুব্ধ যে আপনি আমার মূল বক্তব্যটা ইতিমধ্যেই বলে ছি ছি ছি, আমি সামান্য বলো বলো। অস্মিতা রাজনীতি এবং আলথুজারের তত্ত্ব, আমি মোটামুটি শিরোনামটা এভাবেই ভেবেছিলাম, অর্থাৎ আইডেন্টিটি পলিটিক্স এবং আলথুজারের, এবং বিশেষ করে আপনি যেটাতে নজর টান দিয়েছেন প্রদীপদা, ইন্টারপেলেশন, সেই কনসেপ্টটাতে আমি আসবো। অস্মিতার রাজনীতিকে কিভাবে সেটা আমাদের বুঝতে সাহায্য করে এবং অস্মিতার রাজনীতি নিয়ে আমরা আজকে কিভাবে ভাবতে পারি। এখন অস্মিতা বলতে আমরা কি বুঝি, এখান থেকে আমরা যদি শুরু করি আজকের আলোচনাটা, তাহলে আমার মনে হয় যে আমরা এভাবে ভাবতে পারি। এটা একেবারে আবিধানিক অর্থ এমনটা নয়, কিন্তু আমরা যেভাবে ব্যবহার করি, যেভাবে অস্মিতা বিষয়টি রাজনীতিতে ব্যবহৃত হচ্ছে, বা আমরা যেভাবে সেটাকে অনুভব করি, আমরা যেভাবে এক্সপিরিয়েন্স করি, সেখান থেকে ভাবতে গেলে অস্মিতা বলতে একটা তার ধারা যায়, বলা যেতে পারে আইডেন্টিটি, পরিচিতি অর্থে যে আইডেন্টিটিকে আমরা ভাবি, তার মধ্যে মূলত সামাজিক আইডেন্টিটি বা সামাজিক পরিচিতি জায়গাটা মূল। অর্থাৎ ধরা যাক আমি বাঙালি না হিন্দুস্তানি, বা বলা যেতে পারে আমি ভারতীয় না বাংলাদেশি, বা বলা যেতে পারে আমি হিন্দু না মুসলমান। এই হলো আইডেন্টিটির একটা রেখা, একটা ধারা, যেটা হচ্ছে পরিচিতি ভিত্তিক। একই সঙ্গে অস্মিতা বলতে আমরা যেটা বুঝি বা অনুভব করি বা রাজনীতি চর্চার ক্ষেত্রে আমরা যেটা পাই, সেটা হচ্ছে সাবজেক্টিভিটি, যাকে আমরা বলতে পারি আত্মতা, যেটা বিষয়ের ধারণার সঙ্গে জড়িয়ে আছে। অর্থাৎ যেটা আমি কি বলতে আমি কোনটাকে বুঝি, সেই জায়গাটা যেখানে বেরিয়ে আসে। এখনো কি ভলিউমটা আসতে আছে? আমাকে কেউ একজন বলুন একটু। বেশ জোরেই শুনতে পাচ্ছি। কারিগরি জায়গায় যারা আছেন, শিবশঙ্কর বা গৌর বা প্রদীপদা, আমি বেশ ভালোই শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। একজন এক্ষুনি লিখলেন আসতে বলে, আমি জিজ্ঞেস করে নিলাম। অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্র যেটা, সেটা হচ্ছে এই একটা, যদি আমি বলি সামাজিক পরিচিতির দিকটা, যেটা আইডেন্টিটি, তাহলে আরেকটা দিক হচ্ছে সাবজেক্টিভিটি, আত্মতা। অর্থাৎ আমি কি, আমি কে, আমি নিজেকে বলতে কি বুঝি, এই জায়গাটা যেটাকে আত্মতা বলা যায়, এটা কিছুটা দার্শনিক, এটা সামাজিকের থেকেও বলা যেতে পারে গভীরতর একটা জায়গা। এখানে উত্তরগুলো এরকম হতে পারে, যদি প্রথম ক্ষেত্রে উত্তর হয় যে আমি বাঙালি, আমি হিন্দু, বা আমি ভারতীয়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে উত্তর হতে পারে আমি মানুষ, আমি প্রাণী, আমি এই পৃথিবীর একজন বাসিন্দা, আমি পার্থিব একটি প্রাণী, এই গোছে। এটা অনেক বেশি মৌলিক একটা জায়গা, কিন্তু অস্মিতায় দুটোই জড়িয়ে থাকে। যদিও অস্মিতা আমরা যদি একটু কিতাবী অর্থে নিই বা আবিধানিক অর্থে নিই, তাহলে শুধু পরিচিতির জায়গাটাই থাকা উচিত, অর্থাৎ সামাজিক পরিচিতির জায়গাটা থাকা উচিত। কিন্তু আমরা অনেকেই আমাদের অস্মিতা কি এটা যখন আমরা প্রশ্ন করি, তখন তার দার্শনিক একটা জায়গাও তার সঙ্গে এসে মেশে। অর্থাৎ আমরা বিশ্বাস করি, ধরা যাক আমাদের মধ্যে এরকম বিশ্বাসবোধ থাকতে পারে যে আমি যখন বলছি আমি বাঙালি, তখন সেটাই আমার মৌলিক পরিচিতি, সেটাই আমার মূল অবস্থান, সেটাই আমার ধরা যাক
এক ধরনের দার্শনিক প্রকাশ আমার আত্মতার। এবং সামাজিক রাজনৈতিক ক্ষেত্রে আমরা যখন আদান প্রদান করি, আমরা যখন মেলামেশা করি, তখন এই দুটো জায়গায় পরিচিতি এবং আত্মতা মিলেমিশে থাকে আর কি, একটা অন্যটার সঙ্গে জড়িয়ে থাকে। সামাজিক রাজনৈতিক ক্ষেত্রে পরিচিতির বিষয়টা কিভাবে কাজ করে ধরা যাক, সেগুলো কতগুলো দ্বান্দ্বিক জায়গা ধরে বোঝা যেতে পারে। যেমন ধরা যাক আমি বাঙালি না অবাঙালি। আমরা বাঙালিরা প্রায়শই এই কথাটা ব্যবহার করে থাকি অবাঙালি। এটাকে এভাবেও ভাবা যায় বাঙালি না হিন্দুস্তানি ধরা যাক, বাঙালি না তামিল ধরা যাক, বাঙালি না ধরা যাক অহমিয়া। সেরকম ভাবেই এটাও ভাবা যেতে পারে বাঙাল না ঘটি। এটা একটা প্রচলিত, অন্তত আমাদের প্রজন্ম অবধি খুব প্রচলিত সামাজিক পরিচিতির জায়গা ছিল, আইডেন্টিটির জায়গা ছিল, যার উপরে দাঁড়িয়ে ধরা যাক ইস্ট বেঙ্গল মোহনবাগান রেশারেশি আছে, ইলিশ মাছ চিংড়ি মাছ খাওয়ার রেশারেশির গল্প জড়িয়ে আছে। আবার কলকাতাবাসী না ধরা যাক মফস্বলবাসী, কলকাতার বাইরে থেকে আসছেন বা উত্তরবঙ্গ থেকে আসছেন, সেরকমই হিন্দু না মুসলমান। এবং ধরা যাক আরেকটু আমরা যদি রাজনৈতিকভাবে সিরিয়াস ধারার দিকে তাকাই, তাহলে উঁচু জাত না নিচু জাত, অর্থাৎ ব্রাহ্মণ এবং অন্যান্য উঁচু জাতের অন্তর্ভুক্ত, নাকি ধরা যাক সদ্গোপ হতে পারে, বা ধরা যাক কৈবর্ত হতে পারে, বা নবশূদ্র হতে পারে ইত্যাদি নিচু জাত। এইগুলো হচ্ছে সামাজিক অস্মিতার জায়গা, সামাজিক অস্মিতার জায়গা হিসেবে যেগুলো রাজনীতিতে আজকে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা নিয়েছে, যেগুলোর উপর ভিত্তি করে বিভিন্ন মানুষ, আমি বলবো তাদের আত্মতার বিষয়টিও ভাবতে শুরু করেছেন। তারা কি এই বিষয়টিও তারা এগুলোর উপর ভিত্তি করে ভাবতে শুরু করেছেন। এইটা হচ্ছে আইডেন্টিটি পলিটিক্সের পরিমণ্ডল বা অস্মিতার রাজনীতি যে পরিমণ্ডলটা গড়ে তুলেছে। বিশেষ করে ধরা যাক আপনারা যদি নির্বাচনী প্রচারের দিকে তাকান বা নির্বাচনী তরজা, রাজনৈতিক তরজা যেটাকে বলা যায়, সেটার দিকে তাকান, তাহলে খুব সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে যেমন বাঙালি বনাম উত্তর ভারতীয় গোছের একটা রেশারেশি আমরা দেখেছি। আবার নাগরিকত্ব আইনের ক্ষেত্রে আমরা দেখেছি হিন্দু বনাম মুসলমান ধরা যাক, এটাকে যেমন ভাবে ধরা হয়েছে একটা জায়গা হিসেবে। তেমনি আমরা জানি যে প্রাত্যহিক রাজনীতির ক্ষেত্রে এখন সেটা নির্বাচনী রাজনীতির ক্ষেত্রেও ছাপ ফেলতে শুরু করেছে, পদক্ষেপ নিতে শুরু করেছে। উচ্চ বর্ণ বনাম নিম্ন বর্ণ, উঁচু জাত বনাম নিচু জাত। আমরা সবাই জানি আজকে যেমন ধরা যাক মতুয়াদের যে সংগঠন, সেটা নির্বাচনী রাজনীতির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি অংশীদার হয়ে উঠেছে নির্বাচনী রাজনীতির। কেন্দ্রীয় মন্ত্রিসভায় তাদের একজন প্রতিনিধি মন্ত্রিত্ব পেয়েছেন। এর পেছনে যেটাকে সরিয়ে এই রাজনীতিটা জায়গা করে নিতে শুরু করেছে, অস্মিতার রাজনীতি একটা অন্য ধরনের রাজনীতিকে সরিয়ে পাশে ঠেলে কিছুটা পেছন দিকে ঠেলে দিয়ে জায়গা করে নিতে শুরু করেছে। সেটাকে বলা যেতে পারে বর্গভিত্তিক রাজনীতি বা বর্গের রাজনীতি, ক্লাস বেসড পলিটিক্স, অর্থাৎ বড়লোক বনাম গরিব, হিন্দু বনাম মুসলমান বা উঁচু জাত বনাম নিচু জাত, এটাকে না ভেবে ধরা যাক যে রাজনীতিটার ভিত্তি ছিল বড়লোক বনাম গরিব, ধনী বনাম দরিদ্র, মালিক সে শিল্প বা কলকারখানার মালিক হতে পারে, দোকানপাট ব্যবসার মালিক হতে পারে, জমিদার এটা একটা পক্ষ, বনাম কৃষক বা শ্রমিক এটা যেমন আরেকটা পক্ষ। এই দুটো পক্ষের রেশারেশির যে রাজনীতি, এই রাজনীতিটার সঙ্গে ধরা যাক বৃহত্তর ভারতবর্ষ এবং বিশেষ করে পশ্চিমবঙ্গ স্বাধীনতা উত্তর যুগে ধরা যাক প্রথম 30-40 বছর অন্তত এই রাজনীতিটার উপর ভিত্তি করেই বেশিরভাগটা দাঁড়িয়েছিল। একেবারে যে অস্মিতার রাজনীতি ছিল না তা নয়, কিন্তু অস্মিতার রাজনীতির স্রোতটা অনেকটা যাকে বলা যেতে পারে চোরা স্রোত ছিল, তলায় তলায় বইত। সেটা এতটা
স্পষ্টভাবে মাথা তুলে সেটাই রাজনীতির গতি প্রকৃতি বা দিশা নির্ধারণ করছে, এই জায়গাটায় তখনও পৌঁছায়নি, যেমন ভাবে আজকে বিষয়টা এসে দাঁড়িয়েছে। ফলে দুটো পক্ষ দাঁড়ালো, ধরা যাক এরকম ভাবে বলা যেতে পারে। একটা হচ্ছে পূর্বপক্ষ, যেটা হচ্ছে বর্গভিত্তিক রাজনীতি, আর একটা হচ্ছে উত্তর পক্ষ ধরা যেতে পারে বা প্রতিপক্ষ বলা যেতে পারে, যেটা হচ্ছে অস্মিতার রাজনীতি। মূল যে দ্বন্দ্বটাকে সামনে রেখে আমি বলার চেষ্টা করছি সেটা এই দুটো পক্ষ, এবং এই দুটো পক্ষে দাঁড়িয়ে রাজনীতিটা কিভাবে বোঝা যায়, কিভাবে বিশ্লেষণ করা যায়, রাজনীতিতে যাদেরকে অ্যাক্টর বলি আমরা আর কি, যারা সেখানে কার্যকলাপে ব্যস্ত, তাদেরকে আমরা যেভাবে চিনি। এখন কেউ কেউ বলবেন এই যে আজকের অস্মিতার রাজনীতির বারবারন্ত বা একটা ফলাও কারবার হয়েছে বলা যেতে পারে, দাপট সে তার এসেছে, এই দাপট এবং এই বারবারন্তটা অনভিপ্রেত এবং এটার মন্দ খারাপ দিকে নিয়ে যাচ্ছে। কেন? কারণ এই অস্মিতার রাজনীতির দাপটের জন্য আমরা অনেকগুলো মৌলিক প্রশ্ন থেকে আমরা সরে যাচ্ছি, আমরা অনেক মৌলিক প্রশ্ন নিয়ে ভাবছি না। যেমন ধরা যেতে পারে গত 1 বছর হতে চললো কি তার একটু বেশি, চাষিরা নতুন 3টি কৃষি আইন নিয়ে ক্রমাগত আন্দোলন করে যাচ্ছেন। বিশেষ করে হরিয়ানা, পাঞ্জাব, পশ্চিম উত্তরপ্রদেশের চাষিরা তারা লাগাতার আন্দোলন করে যাচ্ছেন। দিল্লিকে কার্যত একরকম ভাবে তাদের রাজ্যের পার্শ্ববর্তী যে অংশগুলো দিল্লির লাগোয়া সেই জায়গাটাকে ঘেরাও করে রেখেছেন একরকম ভাবে। কিন্তু এটা নিয়ে বৃহত্তর মানুষের মাথা ব্যথা নেই, বৃহত্তর দেশবাসীর মাথা ব্যথা নেই। তারা বরং বলতে পারেন অন্যান্য বিষয় নিয়ে অনেক বেশি চিন্তিত, অনেক বেশি ভাবিত বলা যেতে পারে। তেমন ধরা যাক একগুচ্ছ নতুন শ্রম আইন প্রণয়ন করা হয়েছে, লেবার লজ যাকে বলে প্রণয়ন করা হয়েছে। বিশেষ করে অসংগঠিত ক্ষেত্রে যারা কাজ করেন, যেসব শ্রমিকেরা কাজ করেন, তাদের অনেকেই মনে করছেন যে তাদের এক ধরনের লাগাম ছাড়া শোষণের বন্দোবস্ত করা হচ্ছে এই নতুন শ্রম আইনগুলো নিয়ে। অথচ এই দিকগুলোতে কেউ নজর দিচ্ছে না, এগুলোকে কেউ খুব গুরুত্ব দিয়ে নিচ্ছে না, বা এগুলো যে খুব নির্বাচনী রাজনীতির ক্ষেত্রে বিশেষ করে অভিঘাত ফেলতে পারছে এমনটা হয়তো বা এখনো অবধি আমরা দেখতে পাচ্ছি না। এবং তার জন্য তারা বলবেন অস্মিতার রাজনীতি দায়ী। আমরা অনেক বেশি অমুক জায়গায় একটা মসজিদ ভেঙে একটা নতুন মন্দির গড়ে উঠছে, সেটা ভালো না মন্দ এটা নিয়ে আমরা অনেক বেশি উতর চাপানে ব্যস্ত, এটা নিয়ে আমরা অনেক বেশি ভাবিত, এটা নিয়ে আমরা অনেক বেশি এটা ভালো হচ্ছে না মন্দ হচ্ছে এই দিকেই আমাদের নজরটা বেশি। এই প্রশ্নগুলোর থেকে আমাদের নজরটা সরে গেছে, তার কারণ হচ্ছে অস্মিতার রাজনীতি। ফলে এইটা একটা দৃষ্টিভঙ্গি বা দৃষ্টিকোণ। এখান থেকে যারা দেখেন তারা মনে করেন যে অস্মিতার রাজনীতি প্রভাবটা মন্দের দিকে, অস্মিতার রাজনীতি আমাদের মৌলিক প্রশ্নগুলো থেকে আমাদের নজরটা অন্যদিকে সরিয়ে দিচ্ছে। এটা গেল একটা দিক। তেমনই সত্যি কথা বলতে অন্য একটা দৃষ্টিকোণও থাকতে পারে এবং আছে বলে আমি মনে করি। উল্টো দিকে যেটার অবস্থান, তারা বলতে পারেন যে আপনি যে বর্গভিত্তিক রাজনীতির কথা বললেন, যেটা বহু বছর ধরে চলে এসছে, সেই বর্গভিত্তিক রাজনীতির স্রোতে অনেকগুলো মৌলিক শোষণের প্রশ্ন, অত্যাচারের প্রশ্ন ঢাকা চাপা ছিল, সেগুলোকে নজরআন্দাজ করা হয়েছে। তার মধ্যে প্রথমেই আসবে উঁচু জাতের বা উঁচু বর্ণের হাতে নিচু জাতের বা নিম্ন বর্ণের মানুষের শোষণ, তাদের অত্যাচার। তেমনই আসবে ধরা যাক পিতৃতান্ত্রিক ব্যবস্থায় নারীদের নির্যাতন, এবং রাজনৈতিক সামাজিক যে ক্ষমতা ব্যবস্থা তাতে ধরা যাক এই নিম্ন বর্ণের মানুষদের, নারীদের, প্রান্তিক মানুষদের কোণঠাসা করে রাখা, তাদের ক্ষমতার থেকে দূরে সরিয়ে রাখা। হ্যাঁ ঠিক আছে, আপনি বর্গের রাজনীতি করছেন ইত্যাদি ইত্যাদি সবই বুঝলাম, কিন্তু তার মধ্যে আপনি যেন একটি তৃতীয়, চতুর্থ, পঞ্চম কিছু বর্গ তৈরি করেছেন যাদের কথা আপনি স্বীকার করেন না, যাদের কথা আপনি বলেন না, যাদের রাজনীতির যে ডিসকোর্স, যে ভাষ্য তাদের মধ্যে তাদের জায়গাটাই নেই, তাদের জায়গাটাই দেওয়া হয় না।
এদের মধ্যে মূলবাসী, আদিবাসী, প্রান্তিক মানুষ আছেন, জনগোষ্ঠী আছেন, যাদেরকে দশকের পর দশক অর্থনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, রাজনৈতিকভাবে ক্রমাগত অবহেলা করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, অপমান করা হয়েছে, অসভ্য বলে দাগিয়ে দেওয়া হয়েছে এবং পীড়ন করা হয়েছে। এখন এই প্রশ্নগুলি তো বর্গভিত্তিক রাজনীতি কখনো করেন। প্রশ্ন হচ্ছে কেন তোলেনি এই ধরনের প্রশ্ন, এবং এই প্রশ্নগুলোকে নিয়ে কিন্তু এক ধরনের মন্থন গত ধরা যাক ৩-৪ দশক ধরে ক্রমাগত ভারতীয় রাজনীতিতে হয়েছে। বলতে পারেন ৮-এর দশক, ৯-এর দশক থেকে এই প্রশ্নগুলোকে নিয়ে মন্থন হয়েছে, এবং যাকে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী এবং চিন্তক বলেছেন ভারতের দ্বিতীয় গণতান্ত্রিক বিপ্লব, এবং কয়েকজন বলেছেন একে সাইলেন্ট রেভলিউশন ডেমোক্রেসি। এই প্রশ্নগুলো নিঃসন্দেহে ভারতীয় গণতন্ত্রকে, লোকতন্ত্রকে পুষ্ট করেছে, আরো গণতান্ত্রিক করে তুলেছে। এরই প্রেক্ষিতে আমরা দেখেছি সংরক্ষণ ব্যবস্থা উঠে এসছে, এরই প্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি খুব শক্তিশালী নারীবাদী আন্দোলনের জন্ম হয়েছে। ফলে আমরা যদি ভেবে দেখি, ভালো করে খুঁটিয়ে খতিয়ে দেখি, তাহলে কোনো এক পক্ষ অবলম্বন করার বদলে অন্তত আমার সীমিত ভাবনা চিন্তায় যেটা মনে হয়, ভালো মন্দ দুটো দিকই অস্মিতার রাজনীতিতে খুব নিবিড়ভাবে, ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এর অর্থ হচ্ছে আমি অস্মিতার রাজনীতির বিরোধিতা করতে চাইছি না, খারিজ করে দিতে চাইছি না। আমি বলতে চাইছি না যে অস্মিতার রাজনীতি বা আইডেন্টিটি পলিটিক্স পুরোটাই ওপর ভাষা একটি বিষয়, এবং এর যত তাড়াতাড়ি একে সরিয়ে দেওয়া যায় অন্য ধরনের একটি বর্গভিত্তিক রাজনীতি করে, ততই ভারতীয় গণতন্ত্রের পক্ষে মঙ্গল। আবার একই সাথে আমি এটাও বলতে চাই না যে অস্মিতার রাজনীতি ভারতীয় গণতন্ত্রের শেষ কথা। অস্মিতার রাজনীতি আমাদের ভারতীয় গণতন্ত্রকে আরো সামনে এগিয়ে নিয়ে যাবে। আমার মনে হয় এই দুই ধরনের রাজনীতি, বর্গভিত্তিক রাজনীতি এবং অস্মিতা রাজনীতির মধ্যে একটা ভারসাম্য আসা প্রয়োজন, এবং তার জন্য যেটা প্রয়োজন, যেটা হয় না সব সচরাচর, সেটা হচ্ছে এই দুই ধরনের রাজনীতির মধ্যে একটা সংলাপ হওয়া প্রয়োজন, একটা আদান প্রদান হওয়া অত্যন্ত জরুরি। এখন একাডেমিক চর্চার মধ্যে, আপনাদের মধ্যে যারা পড়াশোনা এবং গবেষণায় জড়িত তারা জানেন যে এর একটা ধারা আছে যেটাকে বলা হয় ইন্টারসেকশনালিটি। সেখানে এরকম একটা চেষ্টা চরিত্র করা হয়, অর্থাৎ ধরা যাক একটি গ্রামীণ ধরা যাক এলাকা, সেখানে ক্ষুদ্র চাষিদের মধ্যে যারা স্টাডি করছেন, তারা সেই ক্ষুদ্র চাষিদের মধ্যে স্টাডিটা চালানোর সময় তারা খেয়াল রাখার চেষ্টা করেন যে ক্ষুদ্র চাষি বা প্রান্তিক চাষিদের মধ্যেও যারা ধরা যাক কায়স্থ এবং কিছু অংশ ধরা যাক সদ্য, এদের মধ্যে কি ধরনের ফারাক কাজ করছে। অর্থাৎ বর্গ হিসেবে একই বর্গে পড়লেও তাদের মধ্যে যে বর্ণের ফারাকটা আছে, জাতের যে ফারাকটা আছে, তার কোনো প্রভাব সামাজিক অর্থনৈতিকভাবে পড়ছে কি। বা ধরা যাক একটি শহরতলি এলাকা যেখানে শ্রমিকদের বসবাস, সেখানে ধরা যাক ভাবতেই পারেন কিছু শ্রমিক থাকে যারা দিন মজুরি করে চালায়, বা আজকের প্রেক্ষিতে ভাবতে পারেন এমন শ্রমিক থাকেন যারা ওই অ্যাপ ভিত্তিক কাজ করেন, ধরেন সুইগি ডেলিভারি করছেন বা উবার গাড়ি চালাচ্ছেন। এরকম ধরা যাক মহল্লায় যারা পরিবার বা হাউস হোল্ড যাকে বলে, সংসার, এগুলো নিয়ে খতিয়ে দেখেন, তার ইনকাম, তার খরচা, এগুলোকে যারা খুঁটিয়ে থাকেন, তারা এটাও দেখার চেষ্টা করেন যে পুরুষদের পাশাপাশি মহিলাদের যে ধরা যাক স্বাস্থ্য পরিষেবা বা ধরা যাক তাদের যে পুষ্টির প্রয়োজন, শিশুদের যে পুষ্টির প্রয়োজন, সেটা তারা সঠিকভাবে পাচ্ছেন কিনা, একই পরিবারের মধ্যে এই বিষয়ে ফারাক আছে কিনা। এইগুলো হচ্ছে ধরুন ইন্টারসেকশনালিটি, যেখানে বলতে পারেন একসাথে একটা সংলাপ শুরু হয়েছে, যেখানে বর্গের সঙ্গে সঙ্গে যেগুলোকে আমরা অস্মিতার ভিত্তি বলছি সেগুলোকেও হিসেবের মধ্যে আনার চেষ্টা চলছে, একরকম ভাবে সেগুলোর খতিয়ান নেবার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এটা গেল একাডেমিক দিক, পড়াশোনার দিকটা।
যে মানুষকে নিয়ে আমরা এই ধরনের চিন্তা করি, যে জনগোষ্ঠীকে নিয়ে আমরা এই ধরনের ভাবনা চিন্তা করি, সেই জনগোষ্ঠীর দিকে আমরা যখন তাকাই, তাহলে তাদের যে রাজনৈতিক কার্যকলাপ বা তারা যেভাবে সিদ্ধান্ত নেন, বা তারা অমুক পার্টি বা তমুক পার্টিকে সমর্থন করার বা ভোট দেবার পিছনে যে ধরনের হিসেব বা ভাবনা চিন্তা কাজ করে, সেখানে কি আমরা এই অস্মিতা এবং বর্গ এই দুটো জায়গাকে ভিত্তি করে যে বাস্তব, সেই বাস্তবের প্রতিফলন দেখতে পাই, নাকি সেখানে হয় একটা নয়তো আরেকটা গোছের বাস্তবের অনেক বেশি ভূমিকা আমরা দেখতে পাই? এখন এই প্রশ্নের উত্তর সহজ নয়, যে তারা কিভাবে চিন্তা করেন, তারা কি ভেবে ধরা যাক রাজনৈতিক সিদ্ধান্ত নেন বা রাজনৈতিক সমর্থনের সিদ্ধান্ত নেন। এবং এর উত্তর সবসময় একমাত্রিক নয়। অনেক ক্ষেত্রে হয়তো একমাত্রিক, কিন্তু সব ক্ষেত্রে একমাত্রিক নয়। ধরুন আমি একটি উদাহরণ দিচ্ছি, নির্বাচনী সমর্থনের নিরিখে যদি ভাবেন, অর্থাৎ যে ভাবনা চিন্তার ভিত্তিতে মানুষ ভোট দেন, সেই ক্ষেত্রে আবার আমি একটু আগে যেমন বলছিলাম যে সাম্প্রতিককালে আমরা বলতে পারি, আমার ধারণা, যে অস্মিতাই মূল চাবিকাঠি হয়ে উঠেছে। অস্মিতাই আজকের রাজনীতিতে যাকে বলে মেরুকরণ বা পোলারাইজেশনের কাজ করছে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের কথা যদি ভাবেন, তাহলে এটা খুব পরিষ্কার যে আমরা অস্মিতার রাজনীতির এক ধরনের প্রবল প্রতাপ দেখেছি। একদিকে ভারতীয় হিন্দুত্বের একটি কল্পনা, যেটা মূলত উত্তর ভারতের হিন্দি ভাষী অঞ্চলগুলো ভিত্তি করে যে কল্পনা গড়ে উঠেছে, এবং আরেক দিকে কিছুটা আঞ্চলিক সাংস্কৃতিক ভিত্তি নিয়ে এক ধরনের বাঙালিয়ানার কল্পনা। এই দুই কল্পনা বা এই দুই ভাব জগতের ভিত্তি করে যে দুই ধরনের অস্মিতা, তার টানা পড়েনে মূলত এবারের বিধানসভা নির্বাচন সংগঠিত হয়েছে বলে আমি মনে করি। একটা মিনিট আমি একটু সময় চাইবো, 1 সেকেন্ড। আমার একটা জরুরি ফোন এসছে, জাস্ট 1 মিনিট আমি বিরতি চাইবো। হ্যাঁ, দুঃখিত, আশা করি শোনা যাচ্ছে। ফলে একটা উদাহরণ আমি যেটা দিলাম সেটা হচ্ছে এই সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের উদাহরণ। শোনা যাচ্ছে তো আমার কথা? হ্যাঁ, পরিষ্কার শোনা যাচ্ছে। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। কিন্তু এর অন্যথাও আছে। মানে যদিও আমি মনে করি যে অস্মিতার রাজনীতি আজকে তার প্রতাপ প্রবল, এবং বিশেষ করে নির্বাচনী রাজনীতি তার ধরন ধারণকে অস্মিতার রাজনীতিই আজকে মূলত নির্ধারণ করছে, তার উল্টো দিকটাও যে একেবারে নেই এটা বলা যায় না। যেমন যে আন্দোলনটার কথা আমি বলছিলাম, যে বিগত 1 বছর ধরে চাষি, উত্তর ভারতের কৃষকেরা যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন আর কি দিল্লির সীমানায়, আমরা জানি বিভিন্ন রাজনৈতিক দল, সরকার, মিডিয়ার বিভিন্ন অংশ তাদেরকে কখনো শিখ বলছে, কখনো খালিস্তানি বলছে, কখনো বলছে যে খাপ পঞ্চায়েতের সঙ্গে যে কিছু উঁচু জাতের চাষিরা জড়িয়ে তারাই এই আন্দোলনটাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন। অর্থাৎ বিভিন্ন কৌম পরিচিতিতে, বিভিন্ন অস্মিতায় তাদেরকে ধরতে চাইছেন, এই আন্দোলনকে দাগিয়ে দিতে চাইছেন, দেগে দিতে চাইছেন। কিন্তু যারা আন্দোলন করে যাচ্ছে তারা, এবং তাদের যারা একটা বড় জনসমর্থন ছাড়া তো 1 বছর এভাবে আন্দোলন চালিয়ে যাওয়া সহজ নয়, তারা কিন্তু ক্রমাগত তাদের কৃষক পরিচিতি বা চাষি পরিচিতিটাকেই প্রাণপণে আঁকড়ে ধরে রেখেছেন, সেটাকেই প্রধান হিসেবে ধরে রেখেছেন। ফলে এটা একটা বর্গভিত্তিক আন্দোলন হিসেবে তারা অন্তত বারবার সামনে রাখছেন, এবং মোটামুটি গোটা দেশ, কিছু অংশ যারা অন্যরকম ভাবেন তাদেরকে বাদ দিলে
এটাকে কৃষক আন্দোলন হিসেবেই কিন্তু দেখছে। এবং এর রাজনৈতিক অভিঘাত এই খুব সাম্প্রতিক যে বাই ইলেকশনগুলি হলো বিভিন্ন রাজ্যে, হরিয়ানা থেকে শুরু করে পাঞ্জাবে, বিশেষ করে হিমাচল প্রদেশে, এখানে খুব স্পষ্ট অভিঘাতের এই আন্দোলনে পড়েছে। ফলে অস্মিতার রাজনীতি যে একমাত্র সবকিছু নির্ধারণ করছে এমনটা পুরোপুরি নয়, যদিও অস্মিতার রাজনীতির দাপট অনেক বেশি। তাহলে এবার এই হলো গিয়ে যাকে আমরা বলতে পারি এম্পিরিক্যাল কনটেক্সট। এখান থেকে আমরা যদি এক পা এবার পিছিয়ে আসি, পিছিয়ে এসে ভাবার চেষ্টা করি যে সমস্যাটা ঠিক কোথায়। সমস্যাটা কিছুটা এইভাবে ভাবা যেতে পারে বলে আমার মনে হয়, মানে আমার সেটাই বিনীত অনুরোধ যে এভাবে ভেবে দেখলে সুবিধা হতে পারে, যে অস্মিতা এবং আত্মতা, আইডেন্টিটি এবং সাবজেক্টিভিটি, এই দুটো যে মিলেমিশে যায়, এই দুটো যে এক জায়গায় এসে মাঝে মাঝে গুলিয়েও যেতে পারে, এটাকে না বুঝতে পারা। এ দুটো আলাদা, কিন্তু এ দুটো অনেক সময় বেনির মতো জড়িয়ে যেতে থাকে, পাকিয়ে যেতে থাকে। এবং এই প্রক্রিয়াটাকে বোঝার জন্য আমার মনে হয় প্রদীপদা যেমন বলছিলেন, লুই আলথুজারের তত্ত্ব, যেটা প্রায় 50 বছর আগে লেখা, 50 বছর কি তার কিছু আগে লেখা, ইডিওলজি এবং ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাসেস, অন্তর্ভুক্ত লেনিন অ্যান্ড ফিলসফি অ্যান্ড আদার এসেস বলে একটি কাজের অন্তর্ভুক্ত একটি রচনা, কিছুটা লেকচার নোটসও বলা যেতে পারে। তার মধ্যে এটি বলা যেতে পারে তাত্ত্বিকভাবে এর একটা সুলুক সন্ধান পাওয়া যায় যে অস্মিতা এবং আত্মতা এই দুটি কিভাবে কাজ করে, এই দুটি কিভাবে পরস্পরের সঙ্গে জড়িয়ে যায়, এবং সেটা বোঝাটা আমাদের পড়াশোনার জায়গা থেকে, একাডেমিক জায়গা থেকে, রাজনৈতিক জায়গা থেকে, ভাবনা চিন্তা করার জায়গা থেকে কেন জরুরি হয়ে উঠতে পারে। এখন এই রচনাটায় আলথুজার, আমার ধারণা, আমি পুরো রচনাটার কথা তো বলবো না, কারণ সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলথুজার আলোকপাত করেছেন, এবং যেমন প্রদীপ্ত বললেন যে চৈতন্য এবং কাঠামো এই দুটোর একরকমের পারস্পরিক যোগাযোগ এবং একে অপরকে নির্ধারণ করা, সেই বিষয়টা নিয়ে খুবই মনোজ্ঞ আলোচনা আছে, ভাবার মতন বিভিন্ন বিষয় আছে। আমি একটা সূতকের মধ্যে যদি ধরার চেষ্টা করি, তাহলে আমি বলবো যে এই রচনাটার আমাদের কাছে আজকে বিশেষ করে অপরিসীম গুরুত্ব। তার কারণ হচ্ছে আলথুজার এই লেখায় যেটা ধরার চেষ্টা করেছেন, যেটা শুধু আমাদের ধরিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে আদর্শ কিভাবে দৈনন্দিন ব্যবহার, আদান প্রদান, ভাব বিনিময়, কথাবার্তা, চর্চা, যেটা খুব আটপৌরে, যেটা খুব প্রাত্যহিক, তার মধ্যে কিভাবে আদর্শ কাজ করে, আদর্শর দৈনন্দিন চেহারাটা কি, আদর্শে বিশ্বাসী যারা তারা কিভাবে কাজ করেন, আদর্শে অবিশ্বাসী যারা তারা কিভাবে কাজ করে থাকেন। এবং ইন্টারেস্টিং বিষয় যেটি আলথুজার বলেছেন এখানে, সেটা হচ্ছে যে আমি ধরা যাক বলতে পারি আলথুজার যেটা চাবি আমাদের দিচ্ছেন, এবং যেটা কিছুটা রহস্য ভেদ করার মতন একটা চাবি, মানে এক ধরনের তাত্ত্বিক গোয়েন্দাগিরি করতে সাহায্য করতে পারে বলে আমার মনে হয়। সেটা হচ্ছে, ধরা যাক আমি বললাম যে আমি তো মনে করি যে আমি নাস্তিক, আমি অবিশ্বাসী, আমি ধর্মে বিশ্বাস করি না। হল, এবার ধরা যাক আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এবং হঠাৎ আমি ডান দিকে তাকিয়ে দেখলাম একটি মন্দির বা একটি পুজো হচ্ছে। আপনা থেকে আমার হাত দুটো মাথায় কপালে উঠে গেল এবং আমি প্রণাম করে আবার হাতটা নামিয়ে চলে গেল। আমাকে পাশে কেউ একজন জিজ্ঞেস করতে পারে যে আপনি তো বলেন আপনি নাস্তিক, তাহলে আপনি ওটা করলেন কেন? আমি বললাম ওইটুকু করতে হয়, ওইটুকু একটা সমাজে বাস করলে ওইটুকু রীতি রেওয়াজের মধ্যে পড়ে। এখন আলথুজার সেখানে কিন্তু বলবেন যে এর অর্থ হচ্ছে যে আপনি বিশ্বাস করেন, আপনি নিজে কি মনে করেন, আপনার নিজের এ বিষয়ে কি বক্তব্য, সেটা গৌণ। আপনার প্র্যাকটিস, আপনার চর্চা,
সেটা মুখ্য। এবং সেই চর্চা আমরা যে অর্থে ভাবি সেই অর্থে সবসময় খুব সচেতনভাবে যে আমরা করি এমনটা নয়। এই চর্চার অনেক কিছুই সামাজিক রীতি রেওয়াজের সঙ্গে জড়িয়ে, সামাজিক আচার অনুষ্ঠানের সঙ্গে জড়িয়ে, সামাজিক প্রথার সঙ্গে জড়িয়ে। অর্থাৎ বিভিন্ন সামাজিক প্রথা মানা, বিভিন্ন সামাজিক রীতি রেওয়াজ মানা, বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন প্রথা অনুযায়ী ব্যবহার করা, তার মধ্যে কিন্তু আদর্শগুলো জড়িয়ে আছে পাকে পাকে। আমি সচেতনভাবে মনে করতে পারি যে আমি তো ভাই এই সমস্ত মানি না, কিন্তু আমি আবার সেই রেওয়াজ অনুযায়ী কিছু একটা করা বা প্রথা অনুযায়ী কোনো একটি ব্যবহার কিন্তু বলে দেবে যে আমি আসলে প্র্যাকটিক্যালি এফেক্টিভলি আমি কিন্তু সেই আদর্শে বিশ্বাস করি। এবং এই আচার অনুষ্ঠানগুলো, এই প্রথাগুলো, এর অনেকগুলোই হচ্ছে আমার আপনার পরস্পরকে সম্বোধন করা, চেনা, কুশল বিনিময় করা, বিভিন্ন পরিচয় ভিত্তিক নানা রকমের আদান প্রদান আছে। সেটা ভাষিক এবং বাচিক চেহারা তার হতে পারে। যেমন ধরুন আমি আপনাকে দেখে আমি বললাম যে কেমন আছেন অধ্যাপক বসু। অধ্যাপক বসু বললেন, ধরা যাক আমি প্রদীপদার সঙ্গে দেখা হয়েছে এবং আমি প্রদীপদাকে বলছি। প্রদীপদা বললেন যে ভালো আছি অধ্যাপক দাশগুপ্ত। এখন এটা আপাত দৃষ্টিতে কিন্তু এর মধ্যে কোনো সমস্যা নেই, এটা কিন্তু আদর্শের বাইরে। কিন্তু আলথুজার বলবেন এই যে আমরা একে অপরের উপাধি ধরে আমরা পরস্পরকে সম্বোধন করলাম, এর মধ্যে এক ধরনের হতে পারে যে এক ধরনের নাম, জাত, গোত্র, বর্ণ ভিত্তিক পারস্পরিক পরিচিতির একটা আদর্শ জড়িয়ে আছে, লুকিয়ে আছে। আবার আমি যেমন প্রদীপদাকে প্রদীপদা বলে সম্বোধিত করছি, তেমনটা কিন্তু আমি ধরা যাক উত্তর ভারতে বা অন্যান্য কোনো সন্দর্ভে আমি আমার সিনিয়র কোনো অভিভাবককে, অধ্যাপককে আমি কিন্তু এভাবে ধরা যেতে পারে আমাকে পড়িয়েছেন এমন একজন অধ্যাপক রাজীব ভার্গব, আমি কিন্তু তাকে রাজীব দা বলে ডাকলে তিনি ক্ষুব্ধ হবেন, কারণ তিনি বাঙালি নন, তিনি এই ডাকের সঙ্গে পরিচিত নন, তিনি এই ডাকটার মধ্যে কোনো আত্মীয়তা বোধ করবেন না। তিনি যেহেতু বিদেশে পড়েছেন ধরা যাক, তিনি হয়তো তাকে আমি রাজীব আপ কেসে হ্যাঁ অর্থাৎ নাম ধরে ডাকলাম, কিন্তু তিনি সেখানে কোনো শ্রদ্ধার অভাব বোধ করবেন না, তিনি সেটার সঙ্গে অভ্যস্ত। কেমন এই ধরনের ছোট ছোট নানা ধরনের আচার, নানা ধরনের অনুষ্ঠান, আলথুজার বলবেন এগুলো রিচুয়াল অর্থাৎ আচার, এর মধ্যে দিয়ে আদর্শ জড়িয়ে আছে, এর মধ্যে বিভিন্ন আদর্শের বিশ্বাস অবিশ্বাস এই প্র্যাকটিসগুলোর মধ্যে জড়িয়েছে। প্রত্যেক দিনের ছোট 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 প্র্যাকটিসগুলোর মধ্যে আদর্শের অবস্থানগুলো জড়িয়ে আছে। এই প্রক্রিয়াটাকে ব্যাখ্যা করতে গিয়ে আলথুজার বলছেন যে খুব সহজ করে বলতে গেলে প্রদীপদা যে তত্ত্বটির কথা বললেন, ইন্টারপেলেশন বলে একটি প্রক্রিয়ার কথা আলথুজার বলছেন। আমি গত 2-3 দিন ধরেই ভাবছিলাম যে কিভাবে শব্দটির যদি কোনো বাংলা পরিভাষা তৈরি করা যায়, কিন্তু আপাতভাবে আমি সেটা স্থগিত রেখেছি, কারণ অনেক সময় হয় যে আমরা বাংলা পরিভাষা তৈরি করতে গিয়ে, যেহেতু বাংলায় রাষ্ট্রবিজ্ঞান চর্চার একটা ব্যাপকতর সন্দর্ভে এই আলোচনাটা হচ্ছে, আমরা বাংলা ভাষার পরিভাষা তৈরি করতে গিয়ে আমরা বিষয়টাকে আরো কঠিন করে তুলি, আরো দুর্ভেদ্য করে তুলি, দুর্বোধ্য করে তুলি। তার থেকে আমার মনে হয় মাঝে মধ্যে ইংরেজি পারিভাষিকটাকে রেখে দিলে খুব ক্ষতি হয় না, যতক্ষণ না অবধি আমরা খুব জুৎসই বা লাকসই একটি পরিভাষা পাচ্ছি। ফলে আমি ইন্টারপেলেশন শব্দটিকে ইন্টারপেলেশন হিসেবেই রাখছি, এবং আমি বরং বোঝানোর চেষ্টা করছি যে ইন্টারপেলেশন বলতে আলথুজার কি বুঝছেন, এবং যেটা এই প্রাত্যহিক সমাজের ওঠা পড়া চলাফেরার মধ্যে জড়িয়ে আছে।
আলথুজার বলছেন যে ইন্টারপেলেশন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেটাতে আমরা বুঝতে পারি কিভাবে একজন বিষয়ী তৈরি হয়, সাবজেক্ট কিভাবে রোজকার সমাজে তৈরি হয়। এবং আলথুজারের এর পেছনে একটা খুব গুরুত্বপূর্ণ বক্তব্য হচ্ছে আলথুজারের বক্তব্যতে যে আদর্শ সমাজে কিভাবে কাজ করে। আদর্শ তো আলাদা করে যে জানান দেয় যে এই যে আমার দিকে তাকাও, আমি অমুক আদর্শ, আমার এটা ভাষ্য, তোমরা এগুলো বিশ্বাস করো, এমনটা নাও হতে পারে। আদর্শ কাজ করে বিষয়ীর মধ্যে দিয়ে। অর্থাৎ প্রত্যেকটা, আমি যদি বলি যে ধরা যাক আমি নাস্তিক এবং আমি এমন কিছু আচরণ করলাম যাতে বলি বা না বলি আপনি বুঝতে পারলেন যে আমি নাস্তিক, তখন আপনি জানলেন যে নাস্তিকতা বলে একটি আদর্শ আছে এই সমাজে। আপনি নামটা না জানতে পারেন, কিন্তু আপনি এই ব্যক্তিটার মধ্যে দিয়ে, এই বিষয়ের মধ্যে দিয়ে আপনি আদর্শটাকে বুঝতে পারছেন। আলথুজারের বক্তব্য হচ্ছে যে আদর্শের ধারক এবং আদর্শ এই দুটো একই সঙ্গে পরস্পরের নির্মাণ করে, পরস্পরের নির্মিতিটা একসাথে হয়, আদর্শ এবং আদর্শের যে ধারক এবং বাহক। এবং আদর্শের ধারক এবং বাহককেই আলথুজার বিষয়ী বলছেন। এবং আলথুজারের উদাহরণটি খুব ইন্টারেস্টিং। আলথুজারের উদাহরণ হচ্ছে যে ধরা যাক একটি রাস্তায় মানুষ হাঁটাচলা করছে, একটি পুলিশের গাড়ি এলো, এসে পুলিশের গাড়ি থেকে একটা ঘোষণা হলো, ধরা যাক একটা লাউড স্পিকার লাগানো পুলিশের গাড়িতে, যে এই যে শুনছেন, আপনাকে বলছি। তো যারা যাচ্ছিলেন তাদের মধ্যে দেখা যাবে 99% ক্ষেত্রে কেউ না কেউ একটা ঘাড় ঘুরিয়ে বলবে কি আমার কথা আমাকে বলছেন। আলথুজার বলছেন যে এইটা হচ্ছে ইন্টারপেলেশন। আদর্শ এরকম ভাবে ডাক দেয়, সব আদর্শ, সবকটি মতাদর্শ এরকম করে একটি ডাক পাঠায়। কেউ না কেউ ঘাড় ঘুরিয়ে তখন নিজেকে সেই ডাকের শ্রোতা বা সেই ডাক যার উদ্দেশ্যে, সেই উদ্দিষ্ট ব্যক্তি হিসেবে নিজেকে আইডেন্টিফাই করে এবং সে তখন সেই আদর্শের সাবজেক্ট হয়ে ওঠে, বিষয়ী হয়ে ওঠে। অর্থাৎ এইভাবে আমরা আদর্শ এবং বিষয় এই দুটো সমাজে কিভাবে চেহারা নেয়, কিভাবে নির্মিত হয়, সেটাকে আমরা বুঝতে পারি। অর্থাৎ আজকে ধরা যাক একটা নতুন আদর্শ উঠে এলো, যেমন ধরা যাক উঠে এসছে যে আপনি কি ধরা যাক আপনাদের মধ্যে থেকে একজন বললো যে আপনি এতগুলো বিষয় নিয়ে বললেন, কিন্তু মতাদর্শ ইত্যাদি এ সমস্ত ভাবনা চিন্তা নিয়ে আপনি কি পরিবেশ চিন্তা নিয়ে আপনি কি মনে করেন? আমাদের কি পরিবেশ নিয়ে ভাবা উচিত নয়? এই যে গ্লোবাল ওয়ার্মিং ঘটছে সেগুলো নিয়ে তো ভাবা প্রয়োজন। এটা কি আপনি রাজনৈতিক মনে করেন না রাজনৈতিক বিষয় মনে করেন? না, আমি তো মনে করি এটা রাজনৈতিক বিষয়। আমি তখন বুঝবো যে আপনি পরিবেশ সংক্রান্ত যে আদর্শ বা মতাদর্শ আছে তাতে আপনি বিশ্বাস করেন, আপনি তার সঙ্গে সম্পৃক্ত একজন বিষয়ী এবং পরিবেশ নিয়ে একটি মতাদর্শ আমাদের সমাজে জায়গা করে নিতে শুরু করেছে। এই যে প্রক্রিয়াটি যেটা আলথুজার বলছেন, আমার মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ অস্মিতার রাজনীতি বোঝার ক্ষেত্রে, যে কোথা থেকে অস্মিতার রাজনীতি আসছে। সমাজে বিভিন্ন সময় এ ধরনের আমরা কল্পনা করতে পারি ডাক আসছে বা হেইলিং হচ্ছে। কখনো মানুষকে ধরা যাক বাঙালি বলে ডাক দেওয়া হচ্ছে, কখনো হিন্দি ভাষী বলে ডাক দেওয়া হচ্ছে, কখনো ভারতীয় বলে ডাক দেওয়া হচ্ছে, কখনো তুমি ভারতীয় নও তুমি বিদেশি এই বলে ডাক দেওয়া হচ্ছে, কখনো মুসলমান বলে ডাক দেওয়া হচ্ছে। এরকম বিভিন্ন ধরনের ডাক দেওয়া হচ্ছে এবং কোনো কোনো মানুষ নিজেদের ভাবছেন যে আমাদের উদ্দেশ্য করে এই ডাকটা দেওয়া হচ্ছে। সেটা যে তারা সবসময় খুব চিন্তা করে ভাবনা করে সেই তারা নিজেদেরকে আইডেন্টিফাই করছেন, বলছেন যে আমাদের উদ্দেশ্য করে এই ডাক, এমনটা নাও করতে পারে, মনেই করতে পারেন। আজকে যদি রাস্তায় হাঁটতে হাঁটতে কেউ যদি আমার পেছন থেকে বলে যে ও দেখো বাঙালি, খুবই স্বাভাবিক আমার পক্ষে যে আমি ঘাড় ঘুরিয়ে তাকিয়ে বলবো যে মুঝে বল রে হ্যাঁ, আমি
উত্তর ভারতে দিল্লিতে একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করি, আমার মনে হবে যে হতেও পারে, বা আমাকে বলছে, যেই মুহূর্তে আমি সেটা করলাম সেই মুহূর্তে আমি বাঙালি হয়ে উঠলাম তার চোখে এবং সেই পরিমণ্ডলে। অস্মিতার রাজনীতিও কিছুটা এইভাবে কাজ করে, একটা করে ডাক আসে, একটা আদর্শের সন্দর্ভে একটা করে ডাক আসে এবং কিছু মানুষ সেই ডাকে সাড়া দেয়, তখন তারা সেই অস্মিতার বিষয়ী হয়ে ওঠে। এখন এই যে সাড়া দেওয়া বা রেসপন্ড করা, এটারও নিজস্ব ছন্দ আছে, এটারও নিজস্ব ওঠা পড়া আছে, এটারও জোয়ার ভাটা আসে যায়। অনেক সময় আমাদের যখন মনে হয়, আমরা ভাবি, অনেক সময় এমনটা হয় যে আমাদের মনে হতে পারে যে বেশিরভাগ মানুষ যে ডাকে সাড়া দিচ্ছে, আমাদেরও বোধহয় সেই দিকেই যাওয়া উচিত। এত মানুষ যখন ওই ডাকে সাড়া দিচ্ছে, তখন নিশ্চয়ই ওই ডাকটার মধ্যে কিছু আছে এবং ওই ডাকে তাহলে আমারও সাড়া দেওয়া উচিত। আমি বা কেন বাদ পড়ে থাকবো? নিশ্চয়ই সেই ডাকে তারা কিছু পাচ্ছেন, সেই ডাকে সাড়া দিয়ে তারা পাথেও পাচ্ছেন, তারা শক্তি পাচ্ছেন, ক্ষমতা পাচ্ছেন, কিছু না কিছু তারা পাচ্ছেন নিশ্চয়ই, না হলে এতজন যাচ্ছেন কেন? তারা যখন যাচ্ছেন তখন আমিও যাই, আমি বা বাদ থাকবো কেন? তখন সেই মুহূর্তগুলিতে, এবং এই ধরনের মুহূর্ত আমরা আশেপাশে প্রায়ই দেখি, তখন সেই মুহূর্তগুলিতে হয়তো অন্য ডাকও আছে কিন্তু আমাদের কানে এসে পৌঁছচ্ছে না, বা অন্য ডাক আমরা ক্ষীণ স্বরে শুনতে পেলেও আমরা সেই ডাকে সাড়া দেই না। কি হয় তখন? আমাদের অস্মিতার যে বোধ আর আত্মতার যে বোধ, এই দুটো মিলেমিশে এক হয়ে যায়। স্বার্থ এবং অর্থ এই দুটো এক হয়ে যেতে শুরু করে। এই ধরনের মুহূর্তগুলিতে আপনি যদি খেয়াল করে দেখেন আজকের রাজনৈতিক সন্দর্ভে, আমাদের সমর্থনের সিদ্ধান্ত, আমাদের একটি অবস্থান নেবার সিদ্ধান্ত অনেক ক্ষেত্রেই আবেগের তাড়নায় হয়। অনেক ক্ষেত্রেই আমরা আবেগে আপ্লুত হয়ে, তাড়িত হয়ে আমরা একটা সিদ্ধান্ত নিই। আমরা আমাদের কর্তব্য বিষয় হিসেবে কি, সেই কর্তব্য আমরা অস্মিতার তাগিদে নিই। আমাদের আত্মতার জায়গা থেকে যেটা করণীয় হিসেবে উঠে আসে, সেই জায়গাটাকে আমরা ভুলে যাই, বা আত্মতার জায়গা থেকে যেটা আমাদের কর্তব্য আর অস্মিতার জায়গা থেকে যেটা আমাদের করণীয়, এই দুটোর মধ্যে যে একটা ফারাক থাকবে সেটা আর আমাদের স্মরণে থাকে না, সেটা আমাদের হিসেবের মধ্যে থাকে না। সেই সব মুহূর্তগুলিতেই অস্মিতা প্রধান হয়ে ওঠে। আবার এর উল্টো দিকও আছে, অর্থাৎ বর্গভিত্তিক বিষয়ী অবস্থানে বা রাজনীতিতে যারা আস্থাশীল, ধরা যাক যারা মনে করেন যে হিন্দু মুসলমানটা খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয় নয়, ধনী দরিদ্র অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা অনেক বেশি বস্তুবাদী, অনেক বেশি বাস্তবানুগ রাজনীতির জমি সেটা প্রস্তুত করে, তাদেরও ভাবতে হবে, তাদেরও এটা মাথায় রাখতে হবে যে সামাজিক জীবনচর্যা, আচার অনুষ্ঠান, অস্মিতা, এগুলো প্রত্যেক দিনের পরিসরে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। ফলে বর্গ নির্ভর তাদের যে অবস্থান, তাদের যে বিষয়ভিত্তিক অবস্থান, সেগুলো যেন মাঝে মাঝে অস্মিতায় পর্যবসিত না হয়, তার জন্য তাদের প্রয়োজন অস্মিতার রাজনীতির সঙ্গে ক্রমাগত একটা সংলাপ, একটা সংবাদ চালিয়ে যাওয়া। এবং সেই সংলাপ বা সংবাদ চালানোর জন্য আমার ধারণা আলথুজারের তত্ত্ব বোঝাটা একটা চাবিকাঠি হতে পারে, একটা ক্লু যাকে গোয়েন্দারা বলেন সেটা হতে পারে। আমি এখানেই থামি, এরপর আমার মনে হয় আলোচনায় আমরা আরো এগোতে পারি। ধন্যবাদ। প্রদীপ দা। হ্যাঁ, অনেক ধন্যবাদ রাজস্বী, খুব সুন্দর করে বলার জন্যে। প্রথমে আমি একটু জেনে নিই গৌর কোনো প্রশ্ন আছে কিনা, তাহলে সেটা পড়ে জানাতে। আর প্রশ্ন আসার আগে, প্রশ্ন তো বোধহয় এখনো এসছে কি কোনো প্রশ্ন? আচ্ছা, তাহলে আমি দু একটি প্রশ্ন একটু করতে চাই রাজস্বীর কাছে, সকলের অনুমতি নিয়ে। সেটা হচ্ছে যে, একটা হলো যে, আচ্ছা
মানে একটা ছোট প্রশ্ন প্রথমে করি। বর্গভিত্তিক রাজনীতি বলতে তুমি বোধহয় শ্রেণীভিত্তিক রাজনীতিকেই মিন করছো, তাই তো? তো তুমি শ্রেণীর বদলে, সবচেয়ে প্রচলিত বাংলায় শ্রেণী শব্দটাই ব্যবহার করা হয় ক্লাস পলিটিক্সে, তো তার বদলে বর্গ শব্দটি ব্যবহার করার পেছনে কি কোনো ভাবনা আছে, না শব্দটাকে তোমার বেশি পছন্দের মনে হচ্ছে বলে? না, এটা খুব সুচিন্তিত কোনো সিদ্ধান্ত নয় প্রদীপ দা। আসলে এটা হয়তো কিছুটা সমস্যার জায়গায় আমার কাছে, যেহেতু আমি যখন কথা বলি বা পড়াই বা আলোচনা করি, হিন্দি ভাষী মানুষের সঙ্গে আমি অনেক বেশি আমাকে প্রত্যেক দিনের আলোচনা করতে হয় বা কথা বলতে হয়। হিন্দিতে আপনি লক্ষ্য করবেন শ্রেণীর থেকে বর্গ শব্দটি অনেক বেশি প্রচলিত। ওরা শ্রেণী বলতে বর্গ শব্দটি ব্যবহার করে, ফলে বর্গটা অনেক বেশি ব্যাপকভাবে ব্যবহৃত। এবং আমি লক্ষ্য করেছি বাঙালিরাও বর্গ শব্দটির প্রচলন সম্পর্কে অবহিত, সেই জন্য আমি বর্গ শব্দটি ব্যবহার করেছি। ঠিক আছে। আসলে আমি ভাবছিলাম মানে একটা খুব প্রচলিত বাংলা শব্দ হচ্ছে নিম্নবর্গ, যেখানে সাবঅল্টার্ন পিপলকে বোঝায়। তো সাবঅল্টার্নকে বোঝানোর জন্য যেহেতু শ্রেণী আপনার শ্রেণী, হ্যাঁ বলুন। হ্যাঁ, তো নিম্নবর্গ বলতে সাবঅল্টার্নকে বোঝায়, আর ক্লাস বলতে যেমন শ্রেণীকে বোঝায়। এটা একটা বাংলায় আর কি এই বিভাজনটা করা হয়। এবং বর্গ বলতে অনেকেই একাডেমিক্সে ক্যাটেগরির একটা বাংলা শব্দ হিসেবে বর্গকে ব্যবহার করেন। তো মানে অনেকে এরম ভাবেও লিখেছেন শ্রেণী বনাম বর্গ, শ্রেণী বনাম বর্গ, মানে ক্লাস পলিটিক্স বনাম সাবঅল্টার্ন পলিটিক্স, এই অর্থে শ্রেণী বনাম বর্গ। এটা শুধু আমি তোমার দৃষ্টি আকর্ষণ করে রাখলাম যে এই বিষয়টা আছে বাংলায়, যেহেতু আমি বাংলায় প্রচুর লেখালেখি করি এইটা। আচ্ছা, এবার আবার প্রশ্নে আসি, সেটা হচ্ছে যে এই যে অস্মিতা বা আইডেন্টিটি, এই রাজনীতির মধ্যে অনেক মানে ইন্ট্রিনসিক মানে নিজস্ব অনেক মূল্য আছে, যেটা তুমি বলেছো যে পিতৃতন্ত্রের হাতে, পেট্রিয়ার্কির হাতে নারীদের বা তৃতীয় লিঙ্গের মানুষদের যে দমন পীড়ন, বা এই ধরা যাক ধর্মীয় সংখ্যালঘু যেভাবে ধর্মীয় সংখ্যা গুরুর হাতে অবদমিত হয়, বা আদিবাসী মানুষরা তারা যেভাবে অপমানিত হন, বা দলিত মানুষরা তারা যেভাবে অপমানিত হন। তো এটার একটা নিজস্ব ইন্ট্রিনসিক ভ্যালু নিশ্চয়ই আছে। দমন বিরোধী, অপমানের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে এই সংগ্রামটার তো একটা মূল্য আছে। এখন এখানে দুটো পরিষ্কার মতামত দেখতে পাই। একজন, তার নাম আমি করছি না, তিনি চান না, তবে তার বক্তব্য হচ্ছে যে এই যে আইডেন্টিটি পলিটিক্স গুলো, এগুলো গ্লোবাল ক্যাপিটাল এগুলোকে প্রশ্রয় দিচ্ছে, যাতে করে ক্লাস এক্সপ্লয়টেশনটা, মানে অ্যাপ্রোপ্রিয়েশন অফ সারপ্লাস ভ্যালু, এই উদ্বৃত্ত শ্রমিকের উদ্বৃত্ত মূল্যকে আত্মসাৎ করার যে শোষণ, ওই গ্লোবাল ক্যাপিটালের ওই শোষণের থেকে দৃষ্টিটাকে সরিয়ে দেওয়ার জন্যে আইডেন্টিটি পলিটিক্সটাকে তারা প্রশ্রয় দিচ্ছে, গ্লোবাল ক্যাপিটাল প্রশ্রয় দিচ্ছে। অতএব এই আইডেন্টিটি পলিটিক্সটাকে আমাদের এটাকে সরিয়ে দিতে হবে, ক্লাস পলিটিক্সটাকেই নিয়ে আসতে হবে। এটা একজন মার্ক্সবাদী তার বক্তব্য। অ্যাকচুয়ালি গতকালই দীর্ঘ সময় তার সঙ্গে আমার তর্ক বিতর্ক আলোচনা হয়েছে, প্রায় 2-2.5 ঘন্টা ধরে। আমি বোঝাতে পারলাম কি, তিনি বলছেন যে এই আইডেন্টিটি পলিটিক্স গুলো, এগুলো দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। এটা গ্লোবাল ক্যাপিটালের একটা কনস্পিরেসি, এবং গ্লোবাল ক্যাপিটাল তার যে বিশ্বজোড়া শোষণ, ক্যাপিটালিজমের যে বিশ্বব্যাপী অল পারভেসিভ, যে অল পারমিয়েটিং যে শোষণ ব্যবস্থা,
সেইটার দিক থেকে মনোযোগ সরিয়ে দেওয়ার জন্যে নারীর অধিকার, ব্যক্তি স্বাধীনতা, তারপরে দলিতের স্বাধীনতার অধিকার, জেন্ডার ইকুয়ালিটি, এইসব কথাগুলো তোলা হচ্ছে। এতে আমাদের বিভ্রান্ত হওয়া উচিত নয়। আর আমার বক্তব্যটা ছিল যে এই আইডেন্টিটি পলিটিক্স গুলোর মধ্যে যে রেজিস্ট্যান্স আছে সেটা অত্যন্ত জেনুইন এবং তার ইন্ট্রিনসিক ভ্যালু আছে। সেখানে অ্যান্টি এক্সপ্লয়টেশন, একটা অ্যান্টি ডমিনেশন একটা রেজিস্ট্যান্স আছে, সেটা অত্যন্ত মূল্যবান। তাকে ব্যবহার করার চেষ্টা করছে গ্লোবাল ক্যাপিটাল, এটাতে কোনো সন্দেহ নেই। কিন্তু মার্ক্সবাদীরা সেই কারণে আইডেন্টিটি পলিটিক্সটাকে ছুঁড়ে ফেলে দিয়ে ক্লাস স্ট্রাগলের দিকে এগিয়ে যাবে, এই চিন্তাটাও ভুল। কারণ মার্ক্সবাদীদের উচিত হচ্ছে যে এই আইডেন্টিটি পলিটিক্সটাকে নিজের পক্ষে টেনে আনা, তার সাথে যুক্তফ্রন্ট করা, তার সাথে যৌথ লড়াই গড়ে তোলা, যাতে গ্লোবাল ক্যাপিটাল যে একটা সকলের অভিন্ন সাধারণ শত্রু, কমন এনিমি, সেই গ্লোবাল ক্যাপিটালের বিরুদ্ধে শ্রেণী এবং আইডেন্টিটি পলিটিক্স, এই দুটোর মধ্যে একটা সমন্বয় ঘটানো। তুমিও এ কথাই বলতে চেয়েছো, বলেছো। তো এই দুটো পজিশনের মধ্যে হ্যাঁ, আমার যে বন্ধু তিনি মনে, আমি আবার রিপিট করছি, আমার যে বন্ধু তিনি মনে করেন মধ্যে হ্যাঁ এই দুটো পজিশন, একটা হচ্ছে গ্লোবাল ক্যাপিটাল আইডেন্টিটি পলিটিক্সকে ব্যবহার করছে যাতে আমাদের ডিস্ট্র্যাক্ট করে দেওয়া যায় এক্সপ্লয়টেশন থেকে। আর আমার বক্তব্য, আমার উপলব্ধিটা এই যে আইডেন্টিটি পলিটিক্সের নিজস্ব একটা রেজিস্ট্যান্স ভ্যালু আছে, সেটাকে গ্লোবাল ক্যাপিটাল নিজের পক্ষে অ্যাপ্রোপ্রিয়েট করার চেষ্টা করছে। তা মার্ক্সবাদীদের প্রযুক্তিগত সমস্যার জন্য আমরা দুঃখিত, স্যার মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছেন। আমরা একটু হ্যাঁ শিবশঙ্কর, আশা করি সমস্যাটা আমার হচ্ছে না আর কি, তোমার কথাও থেমে গেল। রাজুর এখন শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি না প্রদীপ দা। এখন শোনা যাচ্ছে না? হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, আর আমার বক্তব্য ছিল যে আইডেন্টিটি পলিটিক্সের একটা নিজস্ব রেজিস্ট্যান্স ভ্যালু আছে। এটা শুধু ক্লাস স্ট্রাগলকে এনরিচ করবে বা হেল্প করবে এরকম একটা ইনস্ট্রুমেন্টাল ভ্যালু এর নয়। এর একটা নিজস্ব ইন্ট্রিনসিক ভ্যালু আছে, রেজিস্ট্যান্সের ভ্যালু আছে অপারেশনের বিরুদ্ধে। তো মার্ক্সবাদীদের উচিত তার জন্যে যে এটাকে এটার পাশে এবং এটাকে নিজের পাশে টেনে আনা, একটা সমন্বয় গড়ে তোলা, যাতে গ্লোবাল ক্যাপিটাল নামক যে অভিন্ন সাধারণ শত্রু তার বিরুদ্ধে একটা ওই রেনবো মতো কোয়ালিশন, মানে হয়তো কিছুটা লাকলাও মুফের বক্তব্যের সঙ্গে মিল পাচ্ছি আমি, আমার উপলব্ধি। এই ব্যাপারটাই তুমি যদি একটু ভালো করে বুঝিয়ে দাও, কারণ এটা খুব সিরিয়াস রাজনৈতিক একটা প্রশ্ন, এটা নিয়ে বহু মানুষের সঙ্গে আলাপ আলোচনা চলছে আমার কিছুদিন ধরে। হ্যাঁ ধন্যবাদ প্রদীপ দা, এটা খুবই জরুরি প্রশ্ন এবং এটা নিয়ে অনেকেই কাজ করছেন আমার ধারণা। বেশ কিছু আমার পরিচিত গবেষক, চিন্তক, ভাবুক এই বিষয়টা নিয়ে কাজ করার চেষ্টা করছেন। আমি মূলত যেখান থেকে আলোচনাটা করতে চাইছিলাম প্রদীপ দা, সেটা হচ্ছে যে গণতান্ত্রিক রাজনীতির ক্ষেত্রে তার থেকে যদি কিছুটা সরিয়ে ভাবার চেষ্টা করি, আপনি যেহেতু মার্ক্সবাদী রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে জায়গাটা আনছেন, এবং আমি যখন বলছিলাম বর্গভিত্তিক রাজনীতি বা শ্রেণীভিত্তিক রাজনীতিও যদি বলি, আমি বাই ডেফিনিশন যে মার্ক্সবাদী রাজনীতির কথা বলছিলাম এমনটা নয় আর কি। কিন্তু যদি আপনার কথা মতো ধরেই এগোই, তাহলে দেখুন প্রাথমিকভাবে আমার অবস্থান আপনি যা বলেছেন তাই আপনার অনেক বেশি কাছাকাছি অন্য অবস্থানটির থেকে।
ইনফ্যাক্ট অন্য অবস্থান সম্পর্কে আমার মনে হয় তিনটি জিনিস আমি বলতে পারি। আমি তো চিনি না যিনি বলেছেন, ফলে কিন্তু অবস্থানটি আমার পরিচিত, এটি খুব পরিচিত একটি অবস্থান, এবং এটা হয়তো যদি ভুল না করি গত 15-20 বছর ধরে এটা বদলায়নি। গত 20 বছর ধরে এই অবস্থানটি একই জায়গায় আছে, যে আইডেন্টিটি পলিটিক্স বা ধরা যাক কাস্টের ক্ষেত্রে, বিশেষ করে কাস্ট পলিটিক্সের ক্ষেত্রে বামপন্থীদের যেটা পরিচিত বক্তব্য, মার্ক্সবাদী বামপন্থীদের পরিচিত বক্তব্য ছিল যে এটা একটা মানে নজর আন্দাজ করার একটা প্রচেষ্টা, এবং ক্যাপিটাল চায় বারবার এরকম ধরনের ডিস্ট্রাকশনস তৈরি করতে, যাতে শোষণের মূল প্রশ্নটা থেকে মানুষের চোখ সরে যায়। তো সেক্ষেত্রে দেখুন, আমার তিনটি প্রশ্ন আছে। এক হচ্ছে যে এই ক্যাপিটাল, এইভাবে ক্যাপিটালকে ভাবার পিছনে না এক ধরনের কিছুটা আমি বলবো ভাববাদী হেগেলিয়ান গোছের একটা জায়গা কাজ করে, যে ক্যাপিটালও যেন একটা জীব, একটা অখণ্ড চেতনা। সে বসে বসে ভাবছে যে এবার কোন চালটা দেব, এবার কিভাবে কাকে মাত করব, কাকে লেঙ্গি মারবো, কিভাবে ওই জিনিসটা গ্রাস করব। আমরা বহুদিন রাষ্ট্র সম্পর্কে এইভাবে ভেবেছি। হয়তো গত বছর 10 হলো আমরা রাষ্ট্র নিয়ে আরেকটু অন্যরকম ভাবে ভাবতে শুরু করেছি, বুঝতে শুরু করেছি। রাষ্ট্রের নানা স্তর আছে, রাষ্ট্রের অনেকগুলি অংশ আছে, রাষ্ট্রের বিভিন্ন অংশের মধ্যে নিজস্ব কন্ট্রাডিকশনস আছে, তাদের নিজস্ব ফ্রিকশন আছে, টেনশন আছে। হ্যাঁ, সেগুলো আমরা এখন চোখের সামনে দেখতেও পাই। আমরা সেভাবে এভরিডে স্টেট বলে একটা নতুন একটা ধারাই আপনি জানেন উঠে এসেছে কাজের ক্ষেত্র হিসেবে। আমার মনে হয় ক্যাপিটাল নিয়েও এরকম ভাবে ভাবার জায়গা আছে। যেমন কল্যাণ সান্যাল এবং পার্থবাবু তো ইতিমধ্যেই ধরুন ক্যাপিটাল, কর্পোরেট ক্যাপিটাল, নন কর্পোরেট ক্যাপিটাল, নিড ইকোনমি, সারপ্লাস ইকোনমি, এরকম অনেকগুলো আলাদা আলাদা পৃথক পৃথক ক্যাটাগরি তৈরি করেছেন বিভিন্ন ধরনের বাস্তব ধরার জন্য। ফলে প্রথমত আমার মনে হয় যে ক্যাপিটালকে একটা নিরবচ্ছিন্ন, হোমোজিনিয়াস, একই গোছের একই ধরনের একটা চেনা ভিলেন হিসেবে ভাবা, এটা বন্ধ করা প্রয়োজন। এবং বিশেষ করে তাকে 19 শতকের ছাদে ক্রমাগত ফেলে দেখা, এবং তাকে মনে করা যে প্রথম শিল্প বিপ্লবের পরে পুঁজির যেটা চেহারা, সেটাই আজকের চেহারা, এভাবে ভেবে আমার মনে হয় না খুব বেশি আমরা এগোতে পারব। এটা প্রথমত। ফলে ক্যাপিটাল সম্পর্কে ভাবাটা আমার মনে হয় প্রয়োজন, নতুন করে ভাবাটা প্রয়োজন, নতুন করে সেটাকে চিন্তা করা প্রয়োজন, সেটা কিভাবে অ্যাকিউমুলেট করছে, কিভাবে তার স্ট্র্যাটেজিস তৈরি হচ্ছে, বিষয়গুলো অ্যাবস্ট্রাকশন এবং এম্পিরিক্স দুটো ধরেই ভাবা প্রয়োজন। দ্বিতীয়ত আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে শ্রেণী বা ক্লাস বলতে আমরা কি বুঝি, সেটাকেও ভাবা প্রয়োজন। আমার মনে হয় যে বামপন্থীদের মধ্যে এমন একটা ঝোঁক আছে ধরে নেওয়া যে শ্রেণী চেহারাটা আমরা চিনে গেছি, এবং আমরা জানি যে সাবঅল্টার্ন স্টাডি স্কুলের একটা খুব বড় জায়গাই হচ্ছে এখান, যে আমরা যেভাবে শ্রেণীকে চিনেছি, ধরা যাক উত্তর নর্থ আমেরিকা বা ইউরোপিয়ান কনটেক্সট, পশ্চিম ইউরোপের কনটেক্সট সন্দর্ভ থেকে, সেই অর্থে আমরা শ্রেণীকে ভারতবর্ষে খুঁজে পাই না। কিছুতেই ভারতবর্ষে সেই শ্রমিক শ্রেণীটা আমরা খুঁজে পাই না, হয়ে ওঠে না। কিন্তু যেটা আছে আমাদের হাতের সামনে, সেটা দিয়ে আমরা কিভাবে কাজ করব সেটা সম্পর্কে আমরা দ্বিধান্বিত হয়ে থাকি, সেটা আমরা ভালো করে বুঝতে চাই না, চিনতে চাই না। এখন সেটাকে চিনতে, যেটা আমাদের মেটেরিয়াল রিয়ালিটি, যেটা সেটা যদি আমরা বুঝতে চাই, তাহলে আমাদের কাস্টের কথা ভাবতে হবে, তাহলে আমাদের বর্ণের কথা ভাবতে হবে, জাতপাতের কথা ভাবতে হবে, ধর্মভিত্তিক রাজনীতির কথা ভাবতে হবে, কৌম সমাজের কথা ভাবতে হবে। এগুলোকে বাদ দিয়ে আমরা অন্য কিছু নতুন করে ক্লাস হিসেবে খুঁজে পাবো বলে আমি বিশ্বাস করি না, আমার মনে হয় না। ফলে এটার মধ্যে ক্লাস নিয়েও নতুনভাবে চিন্তার অবকাশ আছে, যে ক্লাস বলতে আমরা কি বুঝি, এবং সেটা কতটা একটা আগে থাকতেই তৈরি একটা ফিনিশড কনস্ট্রাক্টেড সার্টেন গোছের ক্যাটেগরি, সেটা একটা খোলা প্রশ্ন। কারণ মার্কস কখনো শ্রেণী বিষয়টাকে, শ্রেণী ক্যাটেগরিটাকে ডিফাইন করেননি। সেই সংজ্ঞাটা লেনিন
যোগাবার চেষ্টা করেছেন। কিন্তু এটা একটা প্রশ্ন, এটা 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 ভাবা আমার মনে হয় একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে যে ক্যাটেগরিটা মার্কসের নিজের চিন্তার এতটা জুড়ে আছে, সেই ক্যাটেগরিটাকে উনি কখনো ডিফাইন করলেন না কেন? উনি একদম জীবনের শেষে গিয়ে সেই ক্যাটেগরিটাকে সংজ্ঞায়িত করার চেষ্টা করছেন। তার একটা কারণ আছে, সেটা একটা প্রসেসের কথা উনি বলছেন, একটা খুব নিট টাইডি কংক্রিট রিয়ালিটির কথা বলছেন, এমনটা নাও হতে পারে। ফলে এটা দ্বিতীয় আমার বক্তব্য, যে ক্যাপিটাল নিয়ে পুনর্চিন্তন দরকার, ক্লাস বলতে আমরা কি বুঝি এটা নিয়ে আবার নতুন করে ভাবা দরকার। এবং তৃতীয় যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে আইডেন্টিটি পলিটিক্সকে খারিজ করে দিয়ে আজকে, অন্তত অস্মিতার রাজনীতিকে খারিজ করে দিয়ে আজকে খুব একটা আমরা এগোতে পারবো বলে মনে হয় না। সেটা গণতান্ত্রিক রাজনীতি যারা করেন তারাও এগোতে পারবেন বলে মনে হয় না, যারা মার্ক্সবাদী রাজনীতি করেন তারাও খুব এগোতে পারবেন বলে আমার মনে হয় না। বরং আমার মনে হয় যে ক্রাইসিস বা সংকট উল্টো দিকে থাকতে পারে, যে কাস্টকে যদি অ্যাড্রেস না করেন, কমিউনিটিকে যদি অ্যাড্রেস না করেন, তাহলে মার্ক্সবাদীরাই হয়তো অপ্রাসঙ্গিক হয়ে উঠছেন। আস্তে আস্তে এই দেশে মার্ক্সবাদী রাজনীতি বিষয়টাই হয়তো অপ্রাসঙ্গিক হয়ে উঠছে, আস্তে আস্তে আরো থেকে আরো মার্জিনে সরে যেতে শুরু করেছে। আজ থেকে 10 বছর বাদে কিছু তন্নিষ্ঠ পাঠক এবং অনুরাগী মানুষ ছাড়া মার্ক্সবাদ চর্চা করেন এমন মানুষ রাজনীতি যারা করেন সক্রিয়ভাবে, তাদের মধ্যে হয়তো খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর হয়ে উঠবে। ফলে মার্ক্সবাদের এদেশে নিজের অস্তিত্বেরই একটা সংকট আছে, সেখান থেকে ভাবনা চিন্তা করতে শুরু করাটা অত্যন্ত জরুরি বলে আমার মনে হয়, যদি এদেশের গণতান্ত্রিক রাজনীতিতে প্রাসঙ্গিক থাকতে হয় মার্ক্সবাদীদের। এটা আমার জবাব, প্রদীপদা। থ্যাংক ইউ রাজস্বী। খুব ভালো লাগলো তোমার বিশ্লেষণ, তোমার আলোচনা। আর গৌড় বা তোমাদের যদি কোনো বক্তব্য থাকে, একটা প্রশ্ন এসেছে এখানে লোপামুদ্রা সেনগুপ্ত, ডু ইউ থিঙ্ক গ্লোবালাইজেশন হ্যাজ এ রোল টু প্লে অন দ্য ইম্প্যাক্ট অফ আইডেন্টিটি পলিটিক্স ইন ইন্ডিয়া? হ্যাঁ হ্যাঁ, আমি উত্তর দেব। উত্তর দিলে আমি মানে আমি প্রশ্ন যিনি করছেন তার সঙ্গে আমি সম্পূর্ণ একমত। গ্লোবালাইজেশন নিশ্চয়ই আইডেন্টিটি পলিটিক্স বা অস্মিতার রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে। একটা খুব ছোট্ট ভাবে যদি আমি বলি তাহলে এভাবে বলা যেতে পারে যে ধরা যাক হিন্দু এই আইডেন্টিটিটা, এই অস্মিতাটা, এই অস্মিতার নিজস্ব ভাষ্য অনুযায়ী এই অস্মিতাটা খুব প্রাচীন, হাজার হাজার বছর ধরে চলে আসছে, একটা শিকড়ের মতন, সেটা খুব প্রাচীন সভ্যতার ফিরে যায়। অথচ এই আইডেন্টিটিটা বা এই অস্মিতাটাকে আমরা যদি খুব খুঁটিয়ে দেখি তাহলে আমরা দেখতে পারবো যে ধরা যাক এটার অনেকটা পোষণ সাংস্কৃতিকভাবে আসছে, যাকে আমরা ডায়াসপোরা বলি, সেখান থেকে বিদেশে বসবাসকারী দুটো প্রজন্ম, 3টি প্রজন্ম ধরে থাকা ভারতীয়দের থেকে। অর্থাৎ এর কিছুটা কিন্তু চেহারাটার মধ্যে অনেকটাই যাকে মার্ক্সবাদীরা বলবেন কমোডিটি, পণ্য, এরকম একটা চেহারা এর মধ্যে আছে, যে পণ্যটা এখন মানে আমাদের কাছে খুব প্রিয় হয়ে উঠেছে, আমরা সবাই সেই পণ্যটাকে কিনে ঘরে রাখতে চাইছি, এরকম একটা চেহারা আছে। এই যে ব্যাপারটাকে যাকে সেলসের ভাষায় বলে রিপ্যাকেজিং করা, নতুন করে প্যাকেজ করে ছাড়া হলো এবং সেটা স্মার্ট চেহারায় দোকানে দোকানে বিক্রি হচ্ছে, সেটা খুব স্মার্ট চেহারায় হোয়াটসঅ্যাপে বিভিন্ন ছোট ছোট ভাষ্য করে তাকে বিভিন্ন একদম লেটেস্ট টেকনোলজি সাহায্য নিয়ে তাকে চালিয়ে দেওয়া যাচ্ছে, তাকে ছড়িয়ে দেওয়া যাচ্ছে, সবার মধ্যে এক ধরনের আবেগ সঞ্চারিত করা যাচ্ছে। এগুলো গ্লোবালাইজেশন ছাড়া ঘটত না, এগুলো একান্তভাবেই গ্লোবালাইজেশনের বাই প্রোডাক্ট বলে আমি মনে করি আর কি।
ফলে অন্তত অস্মিতার রাজনীতির অনেক কিছুর সঙ্গে গ্লোবালাইজেশনের খুব নিবিড় যোগাযোগ, বিশেষ করে সেই জিনিসগুলো যেগুলো নিজেকে অনেক বেশি প্রাচীন, অনেক বেশি প্রি গ্লোবাল, প্রি কলোনিয়াল শিকড় আছে এরকম জায়গা হিসেবে ক্লেম করে, সেগুলো খুব আইরনিক। এই জায়গাটা ভীষণভাবেই গ্লোবালাইজেশনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। গ্লোবালাইজেশন ছাড়া সেগুলোর এই ফলাও কারবার আমরা দেখতে পেতাম বলে আমার মনে হয়। দিলীপ মন্ডল উনি প্রশ্ন করেছেন, স্যার অর্থ স্বার্থ ক্ষমতার পদ বাদ দিয়েও তো সমাজের ভালো কাজ করা যায়, যদি সেই পন্থাগুলো বলতেন। ধন্যবাদ দিলীপ। এই পন্থাগুলো নিয়ে খুব বড় বড় মাপের মানুষেরা, মনীষীরা লিখেছেন, বলেছেন বিভিন্ন জায়গায়। আমি তো একান্তই মানে রাষ্ট্রবিজ্ঞান এবং রাজনীতির ক্ষেত্রটা নিয়ে কথা বলছি। সেই ক্ষেত্রে অর্থ, স্বার্থ, ক্ষমতা এগুলো খুব গুরুত্বপূর্ণ জায়গা আর কি। রাজনীতি মানুষ করতে আসে যখন, তখন এই জায়গাগুলোকে মাথায় রেখে করতে আসে। এখন আমাদের সৌভাগ্য যে আমরা রাজনীতির ক্ষেত্রে এমন কিছু মানুষ দেখেছি যারা সমাজের উপকার করতে, সংস্কার করতে বা ভালো করার জন্য তারা মূলত রাজনীতিতে এসেছেন, বা রাজনীতিতে এসে তারা এই বিষয়গুলির বিরোধিতা করেছেন। সে গান্ধীর কথা ভাবা যেতে পারে, এমন আরো মানুষ আছেন। কিন্তু আমি অনেক বেশি সাধারণ ভাবে যারা রাজনীতিতে আসেন, যারা রাজনীতি করেন, তাদের কথা ভেবে বলার চেষ্টা করছি। এবং সেদিক থেকে বলতে গেলে দিলীপ বাবু, আমি মনে করি না যে অর্থ, স্বার্থ বা ক্ষমতা খুব বাদ দিয়ে রাজনীতি করলে সেটা ভালো হবে, বা এইগুলোকে নিয়ে কাজ করলে, এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করলে সেটা অধোগতি হতে বাধ্য, সেটা খারাপ দিকে যেতে বাধ্য, তেমনটা আমি মনে করি না। একজন মানুষ, ধরা যাক প্রদীপদার মতন একজন মানুষ, তিনি যখন যাদের নাগরিকত্বের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে সেটা নিয়ে কথা বলছেন, তিনি কারো না কারো স্বার্থ নিয়ে কথা বলছেন। তিনি নিজের স্বার্থ নিয়ে কথা বলছেন না, অন্য কারো স্বার্থ নিয়ে কথা বলছেন, কারো না কারো ক্ষমতায়নের পক্ষে কথা বলছেন। ফলে এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ বিভিন্ন মানুষের জীবনে, এবং রাজনীতির ক্ষেত্রে এগুলো খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। অন্যান্য ক্ষেত্র আছে, সমাজসেবা, সংস্কার, ধর্মাচরণ ইত্যাদি নানা ক্ষেত্র আছে যেখানে অন্যান্য বিষয় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, সেটা পারমার্থিক হতে পারে। কিন্তু রাজনীতির ক্ষেত্রে হয়তো এই বিষয়গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, এগুলোকে বাদ দেওয়া মুশকিল। জানি না আমি উত্তর দিতে পারলাম কিনা, কিন্তু এটাই আমার মনে হয়। আরেকটা প্রশ্ন এসছে লোপামুদ্রা সেনগুপ্ত, thanks Professor Basu for referring to this issue of resistance. It is very close with the idea of human rights and human dignity. Can capital or economic parameter define these various other social discriminations? প্রদীপদা, প্রশ্নের প্রথম অংশটা তো মনে হচ্ছে আপনাকে উদ্দেশ্য করে বলা, এবং শেষ বাক্যটা আমি খুব পরিষ্কার বুঝতে পারছি না উনি কি বলতে চাইছেন, মানে কি জিজ্ঞেস করছেন। Can capital or economic parameter define these various other social discriminations, perhaps violation of human rights, violation of human dignity? মনে হচ্ছে এরকমই বলতে চাইছেন। হ্যাঁ, যে ধরুন অস্মিতার রাজনীতিতে যদি আমি এইভাবে ভাবি যে একজন দলিতকে যেভাবে অপমান করা হয় বা পিতৃতান্ত্রিক শোষণ যেভাবে করা হয়, এই বিষয়গুলো কি ক্যাপিটাল এবং ইকোনমিক প্যারামিটার দিয়ে ধরা সম্ভব, বোঝা সম্ভব? হয়তো এরকম প্রশ্নটা আমার মনে হচ্ছে উনি করতে চেয়েছেন। না, সম্ভব নয়। এর মধ্যে অনেকগুলো বিষয় জড়িয়ে আছে যেগুলো শুধু অর্থনৈতিক শোষণ নয়। যেখানে ধরুন ন্যান্সি ফ্রেজার বলে একজন তাত্ত্বিক আছেন, তার একটা বড় ফ্রেমওয়ার্ক আছে, রেকগনিশন, রিডিস্ট্রিবিউশন, রিপ্রেজেন্টেশন, যেগুলো দিয়ে উনি বিভিন্ন ধরনের ডিসক্রিমিনেশন গুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করছেন। যেখানে একজন মানুষ
যিনি অবহেলিত বোধ করছেন, অপমানিত বোধ করছেন, তিনি টাকা চান না তার বিনিময়। তিনি যে তার বদলে একটা বড় বাড়ি চান বা একটা বড় গাড়ি চান এমনটা নেসেসারিলি নয়, তিনি অন্য একটা কিছু চাইছেন সমাজের কাছ থেকে। আমি আপনার সঙ্গে একমত যে এগুলো সবসময় টাকার মূল্যে হিসেব করা যায় না, এবং সেখানেই আমার ধারণা হয়তো একটু মোটা দাগে ক্যাপিটাল বা ক্যাপিটালিস্ট শোষণ ভাবার একটা সীমাবদ্ধতা আছে, সেটা এই বিষয়গুলোকে অ্যাড্রেস করতে সাহায্য করে না, বুঝতে সাহায্য করে না। অর্থাৎ অপমান, অসম্মান, অবহেলা, এই ধরনের শোষণ, নিপীড়ন, নির্যাতন, অত্যাচার সবকিছুকে বুঝতে সাহায্য করে না। সবকিছুই যা কারোর কাছ থেকে আমি একটু বাড়তি উদ্বৃত্ত শ্রম শুষে নিলাম এমনটাই শুধু নয়, এবং এই বিষয়গুলো সেই মানুষের কাছে জরুরি। হ্যাঁ, সে কতটা মাইনে পাচ্ছে তার থেকে হয়তো বেশিই জরুরি অনেক সময়। রিকগনিশন, রিডিস্ট্রিবিউশন, আরেকটা কি বললে তুমি? রিপ্রেজেন্টেশন। রিপ্রেজেন্টেশন। আচ্ছা, আরেকটি প্রশ্ন এসেছে সৌরভ গোস্বামী। বাংলায় বামেদের ক্রমান্বয়ে অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার পেছনেও পরিচিত সত্তার রাজনীতির উত্থান বা উস্কানি দেওয়ার অভিযোগ তোলা হয় বামপন্থীদের থেকে। এটা কতটা যুক্তিযুক্ত? বামেদের অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার পেছনেও এই আইডেন্টিটি পলিটিক্সের উত্থান। আমি কি উত্তর দেব? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, এইটা আমরা এক্ষুনি আলোচনা করলাম বলে আমার মনে হয়, মানে কিছুটা আমরা ধরা যাক প্রদীপদা যে প্রশ্নটা করলেন সেটাতে এই ধরনের একটা বাম অবস্থান উনি বর্ণনা করলেন, যে যেখানে বামপন্থী কেউ এমনটা বলতে পারেন যে এই যে অস্মিতার রাজনীতি আমি যাকে বলছি, বা আইডেন্টিটি পলিটিক্স, সেটার বাড়ানোর জন্য বামেরা আস্তে আস্তে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। এখন প্রশ্নটা হচ্ছে যে তার জন্য দায়ী কে? তার জন্য কি দায়ী সাধারণ মানুষ যাদের কাছে অস্মিতার একটা জায়গা আছে, যাদের কাছে অস্মিতা বিষয়টি গুরুত্বপূর্ণ, নাকি তার জন্য দায়ী বামপন্থীরা যে যারা বিষয়টিকে বুঝতে পারছেন না? এখন বামপন্থীদের মধ্যে একটা ঝোঁক আছে বলে আমি মনে করি, আমি আমার সীমিত বোধ বুদ্ধিতে যেটা মনে হয় সেটা হচ্ছে যে বামপন্থীদের মধ্যে একটা ঝোঁক আছে যে আমরা আসল বিষয়টা বুঝি, কোনটা বেশি গুরুত্বপূর্ণ সেটা আমরা জানি। সাধারণ মানুষের উচিত আমাদের উপরে আস্থা রেখে আমাদের কথাটা শুনে সেই অনুযায়ী কাজটা করা। মানে এভাবে তো মাটিতে রাজনীতি হয় না। একজন সাধারণ মানুষের অনুভূতিতে কি হচ্ছে, কি ঘটছে, সে কি চাইছে, কি চাইছে না। যেমন সাম্প্রতিককালে অভিজিৎ বিনায়ক ব্যানার্জিদের রিসার্চ দেখাচ্ছে, আমি একটা ইন্টারেস্টিং তথ্য দিচ্ছি, যে গরিব ঘরে প্রায়শই দেখা যায় যে তাদের কাছে পুষ্টি যতটা গুরুত্বপূর্ণ দৈনিক আহার্যের মধ্যে, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে টেলিভিশন দেখা, এন্টারটেইনমেন্ট। এখন আমি আপনি গিয়ে তাকে বসে জ্ঞান দিই যদি, যে না না আপনার কাছে টিভি নয়, আপনার কাছে পুষ্টিটা বেশি গুরুত্বপূর্ণ, এটা বুঝুন, সেটা কিন্তু কাজ করবে না। সে আমাকে কিন্তু বলবে যে আপনি আসুন, আপনি পারলে আমার টিভির বন্দোবস্ত করে দিন, নইলে আপনি আসুন, আপনি আপনার জ্ঞান আপনার কাছে রাখুন। এখন এটা হতে পারে যে অন্তত কিছু ধরনের বামপন্থীদের এই ধরনের অভিজ্ঞতা হচ্ছে, কারণ তাদের চেনা যেটা বেশি গুরুত্বপূর্ণ, যেটা কম গুরুত্বপূর্ণ, এই ছকের সঙ্গে সাধারণ মানুষ যেভাবে চিন্তা করেন সেটা মিলছে না। কিন্তু আমার মনে হয় যে সীমাবদ্ধতা হচ্ছে তারা সাধারণ মানুষের সঙ্গে সমানে সমানে একটা সংলাপে বা সংবাদে যেতে চাইছেন। সেটা না চাইলে হবে না, তারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন, একটা বিচ্ছিন্ন একটা দ্বীপের মধ্যে ঢুকে পড়ে নানা রকমের, তখন সারা পৃথিবীকে দোষ দেওয়ার একটা প্রবণতা কাজ করবে। সেটা কখনো মানুষের চেহারা নেবে, কখনো পুঁজির চেহারা নেবে, কখনো মার্কিন সাম্রাজ্যবাদের চেহারা নেবে, সেসব
বলে আর কি একটা সীমিত সংখ্যক মানুষ নিজেদের মধ্যে খুশি বা শ্লাঘা বোধ করতে পারেন, তার বেশি সেটা এগোবে না। এটা আমি বলছি অত্যন্ত পরিতাপ এবং খেদের সঙ্গেই বলছি, কিন্তু এটা আমার মনে হয়, আমার সীমিত আন্ডারস্ট্যান্ডিং। ফলে আমি এটা যুক্তিযুক্ত মনে করি না। হ্যাঁ, অরুন্ধতী দাস প্রশ্ন করেছেন দুটো প্রশ্ন। স্যার, আইডেন্টিটি পলিটিক্স এবং ক্লাস বা কাস্ট পলিটিক্স এর মধ্যে মূল পার্থক্যটা কি? নাকি ক্লাস বা কাস্ট পলিটিক্স কে ব্যাপক অর্থে আইডেন্টিটি পলিটিক্স বলা হয়? দুই, গ্লোবাল ক্যাপিটাল বলতে কি বোঝায়? 2 নম্বর প্রশ্নটা আমার মনে হয় আজকে আমি বলবো যে অব্যাহতি দিন, কারণ এটা খুব বড় একটা প্রশ্ন এবং এটা বিভিন্ন বই বা বিষয় আলোচনা আছে এবং এটা অনেকটা অর্থনৈতিক আলোচনার দাবি করে। আইডেন্টিটি পলিটিক্স কি আমি সেটা যতটা পেরেছি আজকে বলার চেষ্টা করেছি, এবং আমি মনে করি যে কাস্ট পলিটিক্স, কিছুটা জেন্ডার পলিটিক্স, রিলিজিয়াস বা যেটাকে আমরা কমিউনিটেরিয়ান বা কমিউনাল পলিটিক্সও বলতে পারি, এগুলোকে আইডেন্টিটি পলিটিক্স হিসেবে ধরা যেতে পারে। অর্থাৎ মানুষ যেগুলো তার আইডেন্টিটি হিসেবে আইডেন্টিফাই করে, তাকে ভিত্তি করে যখন সেই রাজনীতিটা গড়ে ওঠে। আর মানুষের অর্থনৈতিক বা সামাজিক অর্থনৈতিক যে অবস্থান, যেটাকে আমরা ক্লাস বলে থাকি, সেটাকে ভিত্তি করে যে রাজনীতিটা, যেটা ধরা যাক দীর্ঘদিন ধরে বামপন্থীরা করেছেন, মার্ক্সবাদীরা করেছেন, যেটা ইনফ্যাক্ট একটা সময়ের কংগ্রেসের রাজনীতির মধ্যেও প্রবল ছিল আর কি। কংগ্রেসকে যখন জোরদার জমিদারদের পার্টি বলা হতো, সেটা অন্য ক্লাসের পক্ষে রাজনীতি, কিন্তু একটা বর্গের একটা শ্রেণীর স্বার্থ ভিত্তি করে যে রাজনীতিটা তৈরি হয় সেটাকে বলা যেতে পারে ক্লাস পলিটিক্স। আর যে রাজনীতিটা একটা অস্মিতার ভাষ্যের ওপরে দাঁড়িয়ে থাকে, ডিসকোর্সের ওপর দাঁড়িয়ে থাকে, অর্থাৎ আমি হিন্দু তাই অমুক পার্টিকে ভোট দেব, বা আমি দলিত তাই তমুক পার্টিকে ভোট দেব, বা আমি ধরা যাক শিডিউল্ড কাস্ট তাই আমি অমুক পার্টিকে ভোট দেব, এরকম ভাবে যে রাজনীতিটা কাজ করে সেটা আইডেন্টিটি পলিটিক্স বলা যায়। ফলে আমার কাছে মূল বিভাজনটা এই দুটো, ক্লাস পলিটিক্স আর আইডেন্টিটি পলিটিক্স। এখন এর মধ্যে নিশ্চয়ই আরো অনেক বিভাজন করা যেতে পারে। যে পলিটিক্সটা ধরা যাক ট্রাইবাল আইডেন্টিটির পলিটিক্স, সেই পলিটিক্সই যে জেন্ডার পলিটিক্স এমনটা ভাবাটা ঠিক হবে না, বা তার সঙ্গে কাস্ট পলিটিক্সকেও যে এক আসনে বসানো যায় এমনটা হয়তো ভাবা ঠিক হবে না। কিন্তু মোটামুটি ভাবে এই দুটো ভাগ করে এগোনো যায় বলে আমি মনে করি। অনেক অনেক ধন্যবাদ রাজর্ষি। আচ্ছা গৌড়, আর কোনো প্রশ্ন আছে? নইলে আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করতে পারি আজকের এত গুরুত্বপূর্ণ আলোচনা। গৌড়? স্যার আর প্রশ্ন নেই। ঠিক আছে, আর কোনো প্রশ্ন নেই, তাই তো? শেষে স্যার আমি কি ধন্যবাদ জ্ঞাপন করবো স্যার? প্রদীপ স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি এই রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্রকে, যে বাংলায় তারা এত চমৎকার আলোচনার ব্যবস্থা করছেন, এত উদ্যোগ, উদ্দীপনা, উৎসাহের সঙ্গে। এটা অসাধারণ একটা ঘটনা, এটা বাংলার ইতিহাসে লেখা থাকবে। আর একটা অত্যন্ত গভীরভাবে আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই অধ্যাপক রাজর্ষি দাশগুপ্তকে, আমার অতি প্রিয় মানুষটি, সেটা ব্যক্তিগত জীবনের স্তরে আর পাবলিক ডোমেনে জনজীবনের ক্ষেত্রেও, প্রকাশ্য জনজীবনের ক্ষেত্রেও তিনি আমার অত্যন্ত প্রিয় একজন অত্যন্ত বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী। এবং তত্ত্বচর্চায় তার যে ইনোভেটিভনেস, যে অরিজিনালিটি, যে নিজস্বতা, নিজস্ব অবদান চিন্তার ক্ষেত্রে, সেটা আমাকে মুগ্ধ করে। তাকে অনেক ধন্যবাদ, তাকে, যে তিনি আজকে এসেছেন বলে। হ্যাঁ গৌড়, তুমি তোমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে পারো। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে।
যখন শুরু করেছিলেন তখন এক মায়াবী সন্ধ্যায় এক সুন্দর সন্ধ্যাকে কিভাবে এগিয়ে নিয়ে গেছেন, কোথা থেকে ঘড়িতে এতটা টাইম হয়ে গেল আমাদের সত্যি দৃষ্টিগোচরের বাইরে। এত সুন্দর একটি সন্ধ্যা উপহার দেওয়ার জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ স্যার। প্রথমে অস্মিতা রাজনীতির যেমন আপনি ব্যাখ্যা করলেন, সমাজে সামাজিক সমস্যা হিসেবে যাকে তুলে ধরলেন, এবং তারপরে তারই ওষুধ হিসেবে বা তারই প্রতিকার হিসেবে আপনি আমাদের আলথুজারের তত্ত্ব আলোচনা করলেন, এবং সেখানে আপনি আলোচনা করেছেন অস্মিতা এবং আত্মতার একটি জায়গায় এনেছেন খুব সুন্দরভাবে স্যার। শুধু রাজনীতি না, আপনি আলোচনায় প্রথমের দিকে শুরু স্যার করেছিলেন এইভাবে হয়তো যে সামাজিকভাবে সেগুলো কিভাবে সমস্যার সৃষ্টি করছে, বা রাজনীতিতে আপনি যেটা মানে ভারতীয় প্রেক্ষাপটে ছিল, সে শুধু ভারতে না, আপনি সেটা পশ্চিমবঙ্গের অলিগলিতে বা বাংলার রাজনীতির অলিগলিতে তাকে নিয়ে গেছেন। বাঙাল ঘটির লড়াই সেখানে এসছে, ইলিশ চিংড়ির সেই চিরাচরিত লড়াইয়ের কথা আপনি বলেছেন স্যার। ফুটবল ফুটবল মাঠে সে আনন্দ থাক, সেই উত্তেজনা থাক, কিন্তু রাজনীতিতে বা সামাজিক ভাবে সেই ব্যবধান যেন আমাদেরকে বিরক্ত না করে, আমাদেরকে যেন ডিস্টার্ব সৃষ্টি না করে। আপনার আলোচনার সাথে আমরা মুগ্ধ হয়েছি। আমাদের সমস্যাগুলি থেকে প্রতিকারের উপায়ের কথাও আপনার এই সুন্দর, হ্যালো স্যার, আপনার এই সুন্দর আলোচনা এবং মনোজ্ঞ আলোচনায় আমাদেরকে এতক্ষণ উৎসাহিত করেছে। প্রদীপ স্যার কি কত সুন্দরভাবে, কত সুন্দর যে প্রশ্নটির মাধ্যমে শুরু করলেন, এবং তার পরবর্তীকালে অনেক অধ্যাপক যেমন লোপামুদ্রা সেনগুপ্তা মহাশয়া, এবং তারপরে সৌরভ গোস্বামী মহাশয়, দিলীপ মন্ডল মহাশয়, এরকম অনেকে প্রশ্ন করেছেন, যাদের প্রশ্ন আমাদেরকে সতত সমৃদ্ধ করেছে, আমাদের আলোচনাকে বাড়তে সাহায্য করেছে, স্যারের কাছ থেকে একটু সময় চুরি করে নিতে আমাদেরকে সহায়তা করেছে। তার জন্য এই যারা প্রশ্ন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আর একজনকে ধন্যবাদ না জানালেই স্যার নয়, তিনি এতক্ষণ এই আলোচনাটাকে সুন্দরভাবে সুচারুভাবে পরিচালনা করেছেন। তাকে ধন্যবাদ জানাবার ভাষাও সত্যি আমাদের জানা নেই। আমি আগেই সূচনায় বলেছিলাম, রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্র যেদিন প্রথম তৈরি হয়েছে সেদিন থেকে স্যারের সাথে আলোচনা, এবং এই ফেসবুক লাইভের প্রথম আলোচনাটাই হয়েছিল স্যারের আলোচনা, তা অনেকেই আপনারা জানবেন। এইভাবে স্যার আমাদের সব সময় সহযোগিতা করেছেন। যেই সময় যে বিষয় অসুবিধা হয়েছে স্যারের সাথে জিজ্ঞাসা করেছি, স্যারের কাছ থেকে আমরা উত্তর পেয়েছি, এবং আমাদের যে বিভিন্ন বিষয়ে যে প্রশ্ন উত্তর আমরা স্যারকে বলেছিলাম, যে আমরা কোনো ছাত্রছাত্রী না বুঝতে পারলে আমরা বোঝানোর চেষ্টা করি, কোনো স্টাডি মেটেরিয়াল দেওয়া দরকার পড়লে আমরা দেওয়ার চেষ্টা করি, সেখানেও কোনো ছাত্রছাত্রী যদি আমাদেরকে নিশ্চয়ই বলেছি আমরা সেগুলো পারিনি আমাদের অসামর্থ্যতার জন্য, আমরা স্যারের কাছে রেফার করেছি এবং বলেছি যে স্যার রবিবার রাত্রে 1 ঘন্টা সময় দেন, রাত 10টা থেকে 11টা, সেই সময় স্যারকে একটু মেসেজ করে আপনারা জেনে নেবেন। তাই স্যারকেও আমি, প্রদীপ স্যারকে আমি সত্যিই কৃতজ্ঞ চিত্তে প্রণাম জানাই আমাদের সাথে এইভাবে আস্তে পিষ্টে থাকার জন্য। ধন্যবাদ। আর রাজশ্রী স্যারকে আমি চাইবো যে স্যার এরকম ভাবে আমাদের সাথে থাকবেন, একই রকম ভাবে আপনারা সাহস যোগাবেন, তাহলে আমাদের এই পথ চলা আরো সহজ হবে, আরো সমৃদ্ধ হব আমরা আমাদের সামর্থ্যকে বাড়িয়ে আমরাও চেষ্টা করব আমাদের মতোই পিছিয়ে থাকা প্রান্তিক রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থীদের একটু সহায়ক হতে, প্রতিদিনের প্রতিবন্ধকতাকে একটু দূর করতে। আমি আর দেরি করব না, একদম শেষে আমাদের যারা সহপাঠী আছেন রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্রের সকলকে ধন্যবাদ জানাই, যে তোমাদের বা আপনাদের সহযোগিতা না থাকলে কিন্তু আমি এরকম সামনে থেকে এই স্যারদেরকে নিয়ে এত সুন্দর ওয়েবিনারে আসতে পারতাম না। পেছনে থেকে যারা সহায়তা করছেন, বিশেষ করে শিবশঙ্কর বেরা এতক্ষণ সুচারুভাবে এই প্রোগ্রামটাই প্রযুক্তিগত বিষয়টিকে সুচারুভাবে পরিচালনা করছিল। অনেক স্ট্রাগল আসছিল সত্যি, আমিও স্টুডিও একটি গুরুত্বপূর্ণ অংশে রয়েছে, আমিও বুঝতে পারছিলাম অনেকটা স্ট্রাগল হচ্ছিল, কিন্তু শিবু সেই স্ট্রাগল গুলোকে খুব সুন্দরভাবে বা সেই সংগ্রামগুলোকে খুব সুন্দরভাবে সুচারুভাবে দক্ষতার সাথে দেখছিল। তার জন্য শিবুকে আমি ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ জানাই দর্শকদের, যারা আমাদের সাথে আছেন, থাকছেন, প্রতিনিয়ত আমাদের উৎসাহ উদ্দীপনাকে বাড়িয়ে তুলছেন। এই অস্মিতার রাজনীতির হয়তো এটা একটা দিক, যে উৎসাহ এবং উদ্দীপনা এবং নিজেদেরকে যে তাগিদ সেইটাকে বাড়িয়ে নিয়ে যাওয়া, যেটা স্যার পজিটিভ দিকটা হয়তো বলছিলেন, যে অস্মিতার রাজনীতিও দরকার এবং সবাইকে নিয়ে যে রাজনীতি সেটাও দরকার। তাই এই সার্বিক এই যে বিকাশ এবং আর্থিক বিকাশ এইভাবেই এগিয়ে চলুক রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্র, এইভাবেই এগিয়ে চলুক আপনাদের সান্নিধ্যে নিয়ে রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্রের গতিপথ।
আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী রবিবার। এবং একটি ছোট্ট ঘোষণা, পরবর্তী রবিবার কিন্তু সাধারণ নয়, পরবর্তী রবিবার এই মাসের দ্বিতীয় রবিবার। আর দ্বিতীয় রবিবার আমাদের সাথে যিনি থাকেন, এতক্ষণ যিনি ছিলেন অধ্যাপক প্রদীপ বসু মহাশয়, তাকে নিয়ে পরের রবিবার আমরা ফেরত আসবো। এবং আমরা আশা রাখবো রাজশ্রী স্যারের কাছে যে স্যার আপনিও আমাদের সাথে এইভাবে থাকবেন এবং পরবর্তীকালে আবার এর মনোজ্ঞ একটি আলোচনা আমাদেরকে উপহার দেবেন। শুভরাত্রি সকলকে, ধন্যবাদ সকলকে। অসংখ্য ধন্যবাদ এবং প্রদীপ দাকে অত্যন্ত আন্তরিক ধন্যবাদ তোমাদের এই অসাধারণ প্রয়াসটির জন্য। আমি নিজে খুবই কৃতজ্ঞ এবং বাধিত বোধ করছি এই উদ্যোগটির সঙ্গে জড়িয়ে। এবং আবারও গৌর, শিবশঙ্কর, যাদেরকে দেখতে পেলাম, যাদেরকে পেলাম না, প্রত্যেককে আমার ধন্যবাদ। এবং প্রদীপ দাকে তো ধন্যবাদ জানানোর আসলে ভাষা নেই এবং ধৃষ্টতা করা উচিত না। দেবর্ষী, তোমাকেও ধন্যবাদ, দেরি করে ফেললেও তুমি দেখতে পাচ্ছি জয়েন করেছো। যারা দেরি করে ফেলেছেন তাদের জন্য একটা ছোট্ট মেসেজ, আপনারা যে কোনো সময় আমাদের ইউটিউব চ্যানেল রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্র বা পলিটিক্যাল সায়েন্স স্টাডি সার্কেলে আপনি এটা দেখতে পারবেন, এবং ফেসবুক পেজেও একই রকম ভাবে এটি পরবর্তীকালে দেখতে পাবেন। তাই হতাশ হওয়ার কোনো কারণ নেই। আজকের মতো শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি। স্যার আপনাদেরকে আবার প্রণাম জানাই। ঠিক আছে, নমস্কার।